থ্যাংক ইউ, যে মানুষটাকে গ্যালারি থেকে দেখেছি সেই মানুষটাকে সামনে দেখার এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওই ফিল্ডে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা হয়, তুমি দেশের ওই তেরঙ্গাকে রিপ্রেজেন্ট করছো, প্লেয়ারদের মনে কি থাকে? ওইটা একটা আলাদা ফিলিংস, মানে এটা মোহনবাগান যেদিনকে ঢুকেছি সেদিনকে আমি নমস্কার করে ঢুকেছি। এটা আমার কাছে একটা মানে ড্রিম। ড্রেসিং রুমে ঢুকেছি, ঢুকে দেখি সিলটান দা, ওডাফা ওকেলি, টেনশন দেবদাস, মানে কে নেই, কারসুমিরাও খেলতে, কারসুমি উষা। তখন সাইকোলজিক্যাল অবস্থাটা কি ছিল? এই মোহনবাগান জার্সি পরে নামছি, তখন তো মানে আমি ওয়ার্ম আপে গিয়ে শুধু 10 গ্যালারির তাকাচ্ছি এরকম করে, যে মানে কত সাপোর্টার হয়েছে। আমার টেনশনটা কখন হয়েছিল? যখন আমি টানেল দিয়ে উঠছি। এক্স্যাক্টলি, পুরো মাঠটা ভর্তি। হ্যাঁ, এবার ওই যে যখন আমি টানেল দিয়ে উঠছি আর আওয়াজটা এসছে না, ওটাতেই আমার একটা গুজবাম্প। মানে মোহনবাগানে তোমার সেরা মুহূর্ত? অবশ্যই আই লিগ জেতাটা। Well, several Mohan fans took to the streets of Kolkata to celebrate their first I-League crown. তখন ইস্ট বেঙ্গলের ওই টিম, লালনডিগা রালতে, মেহতাব হোসেন, হরমনজিৎ সিং খাবড়া, মানে দুর্দান্ত টিম, ঠিক আছে। তখন মানে একটা বুঝেছিলাম যে মানে ইমোশনটা কি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডান, এদের ইমোশনটা কি, ইমোশন নিয়েই এরা বাঁচে। মোহনবাগানটা ছাড়লে কেন? মোহনবাগানের ক্যাপ্টেন তখন আমরা হারলাম ফার্স্ট ম্যাচ চেন্নাই। আমি টানেল দিয়ে বেরোচ্ছি, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে মোহনবাগান ফ্যান্সরা ভিআইপি গ্যালারি থেকে। আমার বাবা মা পেছনে দাঁড়িয়ে আছে, আমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল ছাড়া বাঙালি বাঁচে কি? হয়তো আইপিএলের যুগে কেউ কেউ বাঁচে, কিন্তু বেশিরভাগ মানুষও এখনও কিন্তু মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গলের আপ্রাণ সমর্থক। আমাদের এই বাংলাতে একটি ছেলে রয়েছে, তাকে আপনারা দেখলেন ইন্ট্রোতে। এই ছেলেটি বাংলার মোহনবাগানে সমস্ত কিছু অ্যাচিভ করার পরেও বাংলার বাইরের কেরালা এবং আজকের ডেটে চেন্নাইয়ের ক্লাবে টপ টায়ার ফুটবলটা খেলছে, আইএসএল খেলছে, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে। একদম জেলার ছেলে, উত্তরপাড়ার ছেলে, এবং আমার আপনার ঘরের যে কাহিনী হয় সেই কাহিনীটাই কিন্তু ওর জীবনের মাধ্যমে উঠে এসছে। একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, এটা বাঙালি হিসাবে কতটা গর্বের সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিছুটা হয়তো আপনারাও ফিল করবেন। আজকের অতিথি জাতীয় দলের ফুটবলার, আজকের অতিথি আমাদের বাঙালি হিসাবে গর্বিত করে যে মানুষটা, সেই প্রীতম কোটাল। প্রীতমের থেকে ফুটবল নিয়ে বেশ কিছু গল্প শুনবো, তবে শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে। বিরিয়ানিজম আপনারা অনেকেই চেনেন, ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, যেটি এই মুহূর্তে শ্রীরামপুর মাহেশে তাদের আউটলেট রয়েছে এবং একটি অত্যন্ত বড় আউটলেট শ্রীরামপুরের বিপি স্ট্রিটে খুলতে চলেছে। বিরিয়ানিজমে আপনারা যারা বিরিয়ানি লাভার ডেফিনেটলি ভিজিট করে যেতে পারেন। তাদের লোকেশন কিংবা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। প্রীতম দা, থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। থ্যাংক ইউ, যে মানুষটাকে গ্যালারি থেকে দেখেছি সেই মানুষটাকে সামনে দেখার এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি যে খুব ভালো লাগছে এখানে এসে, এবং আমি তোমার পডকাস্ট ফলো করি, তো অনেকগুলোই পডকাস্ট দেখেছি পরপর। পালোদিদা রিসেন্ট যেটা এসেছিল তোমার এখানে, তো
তো ওটা এমনি পারদিদার সাথে আমার এমনিও রিলেশনও আছে, এমনি আমার সাথে কথাও হয়। এই রিসেন্ট একটা মুভি বেরোলো যেটা অঙ্ক কি কঠিন, আমাকে যেতে বলেছিল বাট আমি একটা কাজের জন্য যেতে পারিনি, তো ওইগুলো ফলো করি। তারপরে মিনালদার সাথে তোমার পডকাস্টটা, ওটা থেকেই আর কি স্টার্ট আমার দেখা, পরপর দুটো ছিল, ওইটা থেকেই স্টার্ট। বাট খুব ভালো লাগছে তোমার সাথে দেখা, এবং আমাদের হুগলিরই তুমি ছেলে, পাশাপাশি শ্রীরামপুর, হ্যাঁ, তো ভালো লাগছে খুব এখানে। এবং ইনফ্যাক্ট মানে অনেক গল্প, অনেক আড্ডা বাকি আছে। ফার্স্টেই তোমায় জিজ্ঞাসা করছি যে আমরা দূর থেকে দেখি জাতীয় সঙ্গীত হচ্ছে, প্লেয়াররা নিচে গাইছেন, আর দর্শকরা আমরা যখন গ্যালারিতে যাই বা টিভিতে দেখি, ওই ফিল্ডে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা হয়, তুমি দেশের ওই তেরঙ্গাকে রিপ্রেজেন্ট করছো, প্লেয়ারদের মনে কি থাকে? মানে ওইটা একটা আলাদা ফিলিংস, মানে এটা মুখে যাই না, মুখে কীভাবে মানে এটা বলবো কীভাবে বা বোঝাবো কীভাবে, মানে আমিও বুঝতে পারছি না নিজেও। বাট যদি এটা বলি যে ওটা একটা আলাদা ফিলিংস, মানে যেটা আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম। এবার আমার বাড়ির ফ্যামিলিতেও আমার কাকা ফুটবল খেলতো, আমার বাবা ফুটবল খেলতো, তো আমি ফ্যামিলি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকেই বড় হয়েছি। তো সেখানে আর অন্য কোনো আদার স্পোর্টসে যাওয়ার চিন্তাভাবনা মাথাতেও আসেনি। তো সেহেতু এই ড্রিমটা যেরকম আমার বাড়ির লোকেরও ছিল এবং আমার নিজেরও পার্সোনালি ছিল যে আমাকে বড় হয়ে ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিতে হবে। এবং আলটিমেটলি যখন আমি 2012-তে ফার্স্ট কল পাই, মানে ওই সময়টা একটা আলাদা অনুভূতি। এবং আমি বাড়িতে ফোন করে ফার্স্ট বাবাকেই ফোন করে বলি যে এরকম আমাকে কল করা হয়েছে, আমাদের ক্যাম্প শিলিগুড়িতে তখন ক্যাম্প হবে। তো মানে আমি যখন গেছি, মানে আমি একদিন শুয়ে ভাবছি যে যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আজকে এই জায়গায় আবার মানে পেয়ে গেছি অলরেডি। বাট এখন একটাই লক্ষ্য যে আমাকে ফার্স্ট 11-এ ঢুকতে হবে, আমাকে ফার্স্ট 11-এ খেলতে হবে। কারণ তখন সুব্রত পাল ছিল, ক্লিফোর্ড মেরিন্ডা ছিল, সব সিনিয়র প্লেয়াররা ছিল। তো ওই সময়টা আমি চান্স পেয়েছি, গেছিলাম। তারপরে আলটিমেটলি 2013-তে আমার ফার্স্ট ডেবিউ হয় এগেনস্ট নেপাল। এবং ওই তখনই জাতীয় সঙ্গীতের যে কথাটা বললে, যখন ফার্স্ট 11-এ দাঁড়িয়ে, মানে কোথায় হয়েছিল ম্যাচটা? ওটা গুয়াহাটিতে হয়েছিল, আমাদের ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার ম্যাচ ছিল। হ্যাঁ, তো নেপালের এগেনস্টে আমরা 2-0 গোলে জিতেছিলাম। এবং আমি স্টার্ট করেছিলাম, মানে ফার্স্ট ডেবিউ স্টার্ট করেছিলাম ম্যাচটা। আমরা অনেকজনই, প্রায় 5-6 জনের আমাদের ডেবিউ হয়েছিল একসাথে, সন্দেশ সিংহার, আমি, নারায়ণ দাস এবং সুব্রত পাল ক্যাপ্টেন ছিল ওই ম্যাচটাতে। তো মানে আলাদাই ফিলিংস। তো তারপরে মানে ওইটা মানে মুখে কিভাবে, মানে বুঝতে পারছি আমার কথার এক্সপিরিয়েন্স, মুখে আমি বলতে পারছি না। এবার ওটাই একটাই আমার মাথায় ছিল যে দেশের হয়ে একটা প্রতিনিধিত্ব করার সময় পেয়ে, মানে টাইম এসছে, তো ওটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি যাতে আমার বেস্টটা দিতে পারি মাঠে। আর একটা তোমার জীবনের বড় ঘটনায় আসি, মোহনবাগান। তুমি অনেকবার খুব খোলাখুলি বলেছো যে তোমার বাড়ির লোক, মানে বাবা বিশেষত মোহনবাগান সমর্থক। মোহনবাগানের সাইনিং এর সময়টা, ডেবিউ, একটু এক্সপিরিয়েন্সটা বলো। মোহনবাগানের সাইনিং বলতে আমি ওই ইন্ডিয়ান অ্যারোসে খেলছিলাম, তো তারপরে হঠাৎ করে ইন্ডিয়ান অ্যারোস টিমটা আর কি বন্ধ হয়ে যায়। এবং আমার সময় থেকেই ওই টাইমটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমি বাড়িতেই ছিলাম। তো আমি মামার বাড়ি গেছিলাম, পুজো ছিল তখন ওই টাইমটা। তো আমার কাছে কোনো ক্লাব ছিল না, এবং কলকাতা লিগও শেষ হয়ে গেছিলো যে আমি কলকাতা লিগের কোনো টিমে সাইন করব। তো বাড়িতে অবশ্যই একটা দুশ্চিন্তা যে আন্ডার-19 ন্যাশনাল টিম থেকে এসে পৈলানে 2 বছর পর খেলে, কোনো ক্লাব নেই আমার কাছে। আমি তখন কলকাতা লিগ খেলতো না, পৈলান তখন আই লিগ খেলতো। আমাদের বেস ছিল হচ্ছে পৈলানে। তখন নামটা ছিল ইন্ডিয়ান অ্যারোস, নাম ছিল না, পৈলান অ্যারোস নাম ছিল। পৈলানে আমাদের বেস ছিল, ঠাকুরপুকুর পৈলানে, ওইখানে আমাদের বেস ছিল। তো আমরা ওখান থেকে যথারীতি চলে এলাম, এসে বাড়িতে দিনের পর দিন মানে আমরা চলে যাচ্ছি। কিন্তু আমাদের এটা একটা ঠিক যে আমাদের যে স্যালারি যেটা আমাদের ছিল, যেটা এএফএফ এর সাথে যেটা আমাদের কন্ট্রাক্ট ছিল, এএফএফ কিন্তু প্রতি মাসে আমাদেরকে সেইভাবে টেক কেয়ার করে গেছে। এটা মিথ্যা কথা আমি বলবো না, আমরা বাড়িতে বসেছিলাম কিন্তু আমাদের টাকা এএফএফ দিয়ে গেছে। তো দেখো, একটা প্লেয়ারের খেলতে না পারলে তো সেটা সবারই খারাপ লাগবে না, যে শুধু টাকা পাচ্ছি বসে আছি, সেটা তো ঠিক আছে, একদিক দিয়ে আমার ফ্যামিলি চলবে, আমার যে রুটিন সেগুলো চলবে, কিন্তু খেলতে না পারলে সেটা তো সবসময় খারাপ লাগে। তো এবারে ছিলাম, তো তারপরে পুজো আসলো, আমি মামার বাড়ি গেলাম। তো হঠাৎই রাত্রিবেলা একটা ফোন আসে আমার ফোনে যে এরকম আমি মোহনবাগান ক্লাব থেকে বলছি। আমি বললাম হ্যাঁ বলুন, কী হয়েছে? তো না, তোমাকে কালকে ক্লাবে আসতে হবে, আমরা তোমাকে সাইন করাবো। তখন ওই এত এজেন্ট এই ব্যাপারটা ছিল না, তখন ডাইরেক্ট প্লেয়ারদের সাথে কথা বলতো।
তো প্লেয়ারদের ধর একটা বড় কাহিনী ছিল তখন। হ্যাঁ, তো ডাইরেক্ট নাম্বার কোথা থেকে জোগাড় হয়ে যেত, কারণ আমার নাম্বার তো এএফএফ এ দেওয়া ছিল, তো এএফএফ থেকে ওরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে নিয়েছিল। মামার বাড়ি কোথায় ছিল তোমার? আমার মামার বাড়ি হচ্ছে শিয়াখালা, জনাই, ওই লাইনটা শিয়াখালা। তো তখন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হতো আগে, তো তখন আমি ওখানে ছিলাম। তো আমার ফোন, আমি আর বাবা ছিলাম, তো আমি এবার বাবাকে বললাম যে বাবা এরকম মোহনবাগান ক্লাব থেকে ফোন এসেছিল, বলছে মোহনবাগান ক্লাব থেকে এত রাত, মানে তখন প্রায় 9:30-10টা বাজে। মোহনবাগান ক্লাব থেকে, না হয়তো ভুল ফোন হতে পারে। না বাবা, মোহনবাগান ক্লাব থেকে বাপ্পাদা ফোন করেছিল, বাপ্পাদা বলে একজন ছিল, বাপ্পাদা ফোন করেছিল। প্রথমে আমাকে দেবাশিস দা ফোন করেছিল, দেবাশিস দত্ত। তো তারপরে যেহেতু তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখছি, তারপরে বাপ্পাদা ফোন করেছিল। আমি তখন অলরেডি চলে গেছি, এতে মামার বাড়ি চলে গেছি। তো আমি বললাম যে কালকে সকালে কিন্তু চলে যেতে হবে। চলো ঠিক আছে যাবো। তারপরে সকালে চলে গেলাম, গিয়ে তারপরে ওরা আমাদের বাড়িতে এলো। তখন এবারে আমি তখন আমার একজন কাকু আছে, তো কাকুর বাড়িতে ওনাদেরকে ডাকলাম। তো আমি যথারীতি কাকুর বাড়িতে গেলাম, গিয়ে ওনারা এলো। সেটা উত্তরপাড়াতে, হ্যাঁ। তো ওনারা এলো, এসে এবারে আমার সাথে কথা বললো যে তুমি সাইন করবে কি করবে না, এইসব বলতে তখন মানে ওই সময়টাতেই ডেম্পো বলে একটা টিম ছিল, ডেম্পো এফসি, যারা 5 বা 6 বার আই লিগ। তখন আমাদের ইউথ টিমের যে কোচ ছিল আর্থার পাপাস, ইন্ডিয়ান অ্যারোজে, যার আন্ডারে আমি খেলে বড় হয়েছি, সে ডেম্পোর কোচ হয়েছে। আচ্ছা। তো এবারে মানে তখন আমাকে আর্থার ফোন করে বলে, তার ওই কথা বলে গেছে, তার পরের দিনই উনি কোচ অ্যানাউন্স হয়েছে। এবার আমাদের যে ম্যানেজার ছিল তাকে ফোন করে বলেছে আমার 4-5টা প্লেয়ার, মানে 5 জনের প্লেয়ারের নাম দিয়েছিল, তার মধ্যে আমার নাম ছিল। তো আমাকে বলেছে যে এরকম তোকে এরকম চাইছে, তো কি করবি? এখন দেখো মোহনবাগানে তো আমি কথা দিয়ে দিয়েছি, তো এবারে বলছে না একবার ভেবে দেখ, বলেছে। তো এবার বাবার সাথে আলোচনা করেছি, বাবা বলছে যে মোহনবাগান ছেড়ে বাইরে খেলবি? অবশ্যই, বাবা তো মোহনবাগান সাপোর্টার। তো বাবা বলছে যে মোহনবাগান ছেড়ে তুই ডেম্পোতে গিয়ে খেলবি? বললাম দেখো মোহনবাগানে এখনই কি রিস্ক নেওয়া উচিত, কারণ এত প্লেয়ার আছে, প্রেশার আছে। তো বলছে যে কেন তুই পারবি না? মানে আমাকে এরকম বলছে, কেন তুই পারবি না? কি আছে, খেলতে পারবি না, বসে থাকবি? কিন্তু তুই আগে তো সাইন করে দেখ। তো আমি তারপর মনে দেখলাম যে না, বাবার তো ইচ্ছা যে মোহনবাগানেই আমি সাইন করি, মানে আমি যাই না কোথাও। তো তারপরে আমি আমাদের যে ম্যানেজার ছিল ইউথ টিমে, তাকে আমি ফোন করে বলি দেখো বাড়িতেও চাইছে সবাই যে আমি মোহনবাগানে সাইন করি, তো দেখি না কি হয়। এবং আমার ছোটোবেলার যে কোচ ছিল যিনি অনুপ নাগ, তো তিনি আমাকে বললো যে তোর কি ইচ্ছা? আমি তখন একটাই কথা বলেছিলাম, দেখো তাহলে একটা রিস্কই নিয়ে নি, যা হবে দেখা যাবে, আমি সাইন করবো মোহনবাগানে, যদি খেলতে পারি খেলবো, যদি না খেলতে পারি কি আছে, নিচের দিকে চলে আসবো, আবার অসুবিধা কি আছে। বলে তুই যদি রিস্ক নিতে চাস আমিও বলবো তুই মোহনবাগান সাইন কর। তো তারপরে আমি মোহনবাগান সাইন করি। তারপরে আমাদের ওই সময় করিম বেঞ্চারিফা করছিল, এবং আমি ফার্স্ট দিন ট্রেনিংয়ে যাই। তো মানে আমি ড্রেসিং রুমে ঢুকেছি, ঢুকে দেখি চিল্টন পাল, ওডাফা ওকেলি, ডেনসান দেবদাস, মানে কে নেই, কাটসুমি উষা। তখন কাটসুমি নতুন সাইন করেছিল, ওই বছরই নতুন সাইন করে কাটসুমি উষা। এবার ঢুকেছি, সবাই তো আমার দিকে তাকাচ্ছে। এবারে তখন কি হয় না, ওই বসার জায়গা, মানে বসা নিয়ে অনেক, মানে একজনের এক একটা ডেস্ক করা আছে, যে এখানে বসবে সিলটন দা 1 নম্বর জার্সি, 21 নম্বর না 1 নম্বর জার্সি ছিল, সিলটন দা ওখানে বসবে। এবার সিলটন দাকে তো আমি গ্যালারি থেকে দেখেছি, বাইরে দিয়ে দেখেছি, এবার গিয়ে যে সিলটন দার পাশে বসবো, মানে এটা তো একটা আমার কাছে একটা বড় ব্যাপার। এখন সিলটন দার সাথে মানে দেখা হলে বন্ধুর ভাবে কথা বলি, মানে বন্ধু মতো কথা বলি, এমন ভাবে কথা বলি যেন মানে সিলটন দা অনেক ক্লোজ। কিন্তু তখন তো আমি ফার্স্ট টাইম ঢুকেছি টানেল দিয়ে, আর আমি যখন যেদিনকে ঢুকেছি সেদিনকে আমি নমস্কার করে ঢুকেছি টানেলে, মানে এরকম। এটা ম্যাচের দিনকে না, মানে যখন আমি যে ফার্স্ট ক্লাবে ঢুকছি, যে গেটটাকে আমি নমস্কার করে ঢুকেছি, মানে যে মানে মোহনবাগান ক্লাবে ঢুকেছি, মানে বাস দিয়ে যখন আমি, আমার ফার্স্ট ক্লাব হচ্ছে কলকাতায় ওয়ারি ফার্স্ট ডিভিশন। যখন আমি যেতাম বাস দিয়ে, তখন আমি দেখতাম যে ঘেরা মাঠে কবে আমি প্র্যাকটিস করবো। তো এটা আমার কাছে একটা মানে ড্রিম। তো এবারে যখন গেছি, গিয়ে সবার সাথে পরিচয় হয়েছে, তো কোচ আমাকে ডাকলো, ডেকে বললো যে এরকম আমাদের ম্যাচ ছিল মুম্বাইয়ের সাথে, অ্যাওয়ে ম্যাচ, না প্রথমে সালগাঁওকার, তারপরে মুম্বাই। তো আমাকে আমাকে প্র্যাকটিস হয়ে গেছে, তার 3 দিন পরেই ম্যাচ ছিল। তো কারণ আমি মাস সিজনে ঢুকেছিলাম, কুইল্যান্ডটা মাস সিজনে বন্ধ হলো, তারপরে আমি মাস সিজনে ঢুকেছিলাম, মিডল অফ দ্য সিজনে ঢুকেছি। এবার তারপরে তো টিম তো অলরেডি সেট, মানে আমি তো জানি যে আমি খেলবো না, টিম অলরেডি সেট। তো আমাকে কোচ বললো যে তুমি টিমে আছো, মানে তুমি 18 জনের যে টিমটা হয়, 17 জনের যে টিমটা হয়, তুমি টিমে থাকবে।
তখনও তুমি রাইট ব্যাকই খেলতাম এবং অলরেডি একজন আমার জায়গায় রাইট ব্যাকে দুজন খেলছে, ওয়াইট সালি বলে একজন প্লেয়ার ছিল আর আইবল্লাল খঞ্জি। এই দুজন মানে আইবল্লাল তখন ইন্ডিয়া টিমে খেলছে আর ওয়াইট সালি সে বছরই সাইন করেছে, সালগাঁওকার থেকে মনে হয় সাইন করেছিল। তো দুজন অলরেডি আছে এবং আমি থার্ড চয়েস হিসেবে। তো আমাকে বললো তুমি টিমে আছো। বললাম ঠিক আছে। করিম বেঞ্চারিপা আমাকে ডাকলো, ডেকে বললো আমি, রাম মালিক, পঙ্কজ মৌলা আর সৌভিক ঘোষ, তখন এই 5 জন আমরা ইয়ং প্লেয়ার ছিলাম ওখানে সাইন করেছিলাম। তো বললো তুমি টিমে আছো। তো আমি ঠিক আছে, আমি বাড়ি গেছি, বাড়িতে গিয়ে বাবাকে বলেছি, বললো যে ঠিক আছে না পারলে ভালো করে খেলবি। এবারে তারপরে ঠিক আমরা 3-1 জিতছিলাম সালগাঁওকার ম্যাচটা। তো আমাকে হঠাৎ করে কোচ পেছনে ঘুরলো, বললো ওয়ার্ম আপে যাও। তো আমি বললাম যে কোচ আমি, সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে, অ্যাস্ট্রোটাফ ছিল তখন। এবারে আমি পাশে আমার একজন বসেছিল, কোচকে বললাম যে কোচ আমি, অর্পণদা আমাদের গোলকিপার কোচ ছিল। অর্পণদা বলছে হ্যাঁ তোকে বলছে যা তাড়াতাড়ি। এবার আমি আর আমার একটা কি আছে, আমি খেলি না খেলি আমি সুইম প্যাড, সক্স, বুট সব পরে মানে রেডি হয়ে বসি যে আমাকে যেন পড়তে না হয়, টাইম নষ্ট করতে না, বললেই সঙ্গে সঙ্গে চলে যাবো এটা। তো আমি সঙ্গে সঙ্গে ওয়ার্ম আপে চলে গেছি, 2 মিনিট স্ট্রেচিং করেছি, ওয়ার্ম আপ করেছি, ভালো মতো ওয়ার্ম আপও হয়নি, আমাকে ডাকছে ওখান থেকে। আমি তখনই চলে এসে সাইকোলজিক্যাল অবস্থাটা কি ছিল? এই মোহনবাগান জার্সি পরে তখন তো মানে আমি ওয়ার্ম আপে গিয়ে শুধু 10 গ্যালারিতে তাকাচ্ছি এরকম করে যে মানে কত সাপোর্টার হয়েছে। এবারে তারপরে যে নামবো আমি, তারপরে তখন আমি যখন ওয়ার্ম আপ করছি তখন আমি মনে মনে মানে আমার একটা বাড়িতে আমার একটা এরকম আর্ট পেপার ছিল, সেই আর্ট পেপারে এখনও আছে, আর্ট পেপারে আমার পুরো মাঠটা আঁকা আছে এবং এটা কেউ জানে না, আমি জাস্ট এখনই বলছি। তো আমার ওটা মানে যেখানে আমি ঘুমাতাম ওই দেওয়ালের পাশে রাখা ছিল মানে, এবং ওই মাঠটার মধ্যে আমি কোন জায়গায় পৌঁছালে কি করব ওটা লেখা ছিল এবং ওটা আমার ছোটোবেলার কোচের কাছে বসে ওটা আমার করা ছিল। আমি যদি হাফ মাঠ টপকাই বল নিয়ে, সেখানে গিয়ে আমি কি করব, আচ্ছা, বা যদি আমি আমার ডিফেন্সিভ থার্ডে থাকি, একটা উইঙ্গার যদি বল ক্যারি করে আমি কি করব, অপোজিট দিক থেকে যদি সেন্টার হয় আমি কোন জায়গাটা আমার পজিশন হবে, সেগুলো একটা ভিজুয়ালাইজেশন যেটাকে বলে। তো ওটা আমার করা ছিল এবং যখন আমি ওয়ার্ম আপে গেছি তখন আমার খালি মাথায় ওটাই ঘুরছে, মানে ওটা আমি ওই ছকটা হ্যাঁ যেটা আমি করে রেখেছিলাম সেটা ঘুরছে যে ঠিক আছে এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো, যদি এটা না হয় তাহলে এটা আমি সিম্পল করবো। ভাবতে ভাবতে আমাকে ডেকে নিয়েছে সঙ্গে সঙ্গে। আমি তো মনের আনন্দে তখন আর কিচ্ছু ভাবিনি, মনের আনন্দে যা হবে দেখা যাবে। পেয়েছি ফার্স্ট বলটাই মানে, তারপরেই ফার্স্ট বলটা আমি পেয়েছি, ধরে ডাইরেক্ট সাইড ব্যাকের মাথার উপর দিয়ে ওডাফাকে দিয়েছি, ওডাফা রান করেছে দিয়েছি, ওডাফা বলটা মেরেছে, বারে লেগে বলটা বাইরে চলে গেছে। ওডাফা ওদিক দিয়ে আমাকে হাততালি দিয়ে মানে জানাচ্ছে, কোচ এদিকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং পুরো গ্যালারি তখন যা হয় হাততালি দিচ্ছে। তখন আমার একটা কনফিডেন্স চলেছে, না বস এই জায়গা আর ছাড়া যাবে না। তারপরে তো খেললাম এবং তারপরে মানে পরের ম্যাচেই আমি মুম্বাইয়ের সাথে পুরো প্রথম থেকে স্টার্ট করি এবং ওই যে আমি স্টার্ট করেছি তারপরে মোহনবাগানে আমি আর বসিনি কোনোদিনও। খালি 2016-তে আমার ফার্স্ট 4টে ম্যাচ বাজে গেছিলো এবং সঞ্জয় স্যার আমার সাথে কথা বলেছিল যে তোমার এখন এই সময়টা খারাপ যাচ্ছে, তুমি এখন রেস্ট নাও, আবার তুমি টিমে আসবে, এবং আমি আবার টিমে ব্যাক করেছিলাম। কিন্তু তারপর থেকে আমি ওই সময়টা ছাড়া আমি আর মোহনবাগানে কোনোদিনও বসিনি। মানে মোহনবাগানে খেলার শুরুর পর থেকে বহু প্লেয়ারের সাথে এবং যখন অফ দ্য ক্যামেরায় গল্প করেছে আমার বলে যেন অরিজিৎ লাইফস্টাইলটাই বদলে গেছিলো, যে লোকটাকে 1 মাস আগে রাস্তা দিয়ে হাঁটলে কেউ চিনতো না, সেই লোকটাকে ঘিরে ভিড়, সেই লোকটার সাথে সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া গেলে হঠাৎ করে শুরু হয়ে যায়। তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। এটা হয়েছিল মোহনবাগানে খেলার পর জীবনটা কিভাবে বদলে গেল? কারণ দেখো প্রথম কথা হচ্ছে আমি যে পাড়ায় থাকি সেই পাড়াটা পুরো ইস্ট বেঙ্গল সাপোর্টার, ঠিক আছে, আর আমার বাড়িতে শুধু হচ্ছে মোহনবাগান সাপোর্টার। মানে আমি এখন যেখানে বাড়ি করেছি ওই পাড়া থেকে আমি বড় হয়েছি। যখন সবাই শুনলো যে আমি মোহনবাগানে সাইন করেছি তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে আমি মোহনবাগানে সাইন করেছি, কারণ আমার কাকার উত্তরপাড়ার বুকে প্রচুর নাম ছিল, ঠিক আছে, যে মানে শঙ্কর কোটাল মানে সবাই এক নামে চিনত, ঠিক আছে, আর বাবা তখন 100 পয়েন্ট 4-10 এই টিম মানে এইসব ছেলেদেরকে নিয়ে খেলতে যেত। তো আমিও কিছুটা খেলেছি, খুব বেশি খেলতে হয়নি আমাকে। তো সবাই তো অবাক, এবারে সবাই আমাকে জিজ্ঞেস করছে, আমি বাইরে বেরোচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করছে যে কি তুই মোহনবাগান সাইন করেছিস? বললাম হ্যাঁ। বলছে কত মানে কোন ব্যাচে? বললাম যে না সিনিয়রে সাইন করেছিস, কবে খেলবি? বললাম যে কেন এই তো খেলা হয়ে গেল দেখো নি?
বলছে ডার্বি খেলবি, ডার্বি তখন তো ডার্বি, বললাম দেখো ডার্বি খেলবো কি না খেলবো সেটা তো কোচ ডিসাইড করবে। তো বললো ঠিক আছে খেলা দেখবো। তো এবারে মানে তারপরে যখন ডার্বিটা খেলে নিলাম এবং ডার্বিতে আমরা 1 গোলে হেরে গেছিলাম, ভগবানের আশীর্বাদে আমার গেমটা খুব ভালো গেছিল। ঠিক আছে, আমি ওটা আসবো যে ফার্স্ট ডার্বি এক্সপেরিয়েন্স। অনেকে বলে রাতে ঘুম হয় না, না আমার সেরকম সত্যি কথা বলতে হয়নি। আর আমি মানে তার আগে তুমি কতগুলো ম্যাচ মোহনবাগানে খেলে? তার আগে আমি অলরেডি 4টে ম্যাচ খেলে নিয়েছিলাম। একটা কলকাতা লিগ এগেইনস্ট ভবানীপুর, মুম্বাই, সালগাঁওকর, মানে 3টে ম্যাচ তো অলরেডি 3টে ম্যাচ আমি খেলে নিয়েছি। হ্যাঁ না, একটা কলকাতা লিগ, 2টো আই লিগ। হ্যাঁ, এগেইনস্ট ভবানীপুরেও আমি এখানে খেলে নিয়েছিলাম, ভবানীপুরের সাথে কলকাতা লিগ। তখন তো কলকাতা লিগও চলতো ওই সময়টা। ও হ্যাঁ, একসাথে কলকাতা লিগ একসাথে চলতো। তো তখন আমি কলকাতা লিগে ভবানীপুরের এগেইনস্টে খেলে নিয়েছিলাম অলরেডি 3টে। তারপরে হচ্ছে আমাদের ডার্বি ছিল এগেইনস্ট ইস্টবেঙ্গল। তখন ইস্টবেঙ্গলের ওই টিম লালনডিকা রালতে, মেহতাব হোসেন, হরমনজিৎ সিং খাবড়া, ওইটা কি যেটা অর্ণব মন্ডল রালতে দূর করে গোল করলো, হ্যাঁ ওই ম্যাচ, সৌমিক দে, ঠিক আছে, রাইট ব্যাকে ছিল মনে হয় ভাসুম, মানে দুর্দান্ত টিম। ঠিক আছে, তখন এরকম ছিল যে মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে খেলছে মানে ইস্টবেঙ্গল জিতবে, এরকম ব্যাপার ছিল। উল্টো ছিল, হ্যাঁ উল্টো ছিল তখন। তো এবারে তার আগের দিন তো আমি জেনে গেছি যে আমি খেলবো, কারণ আমাদের আগের দিনকে বুঝে যাই যে আমরা খেলবো কি খেলবো না, বুঝে যাই। হ্যাঁ, তো এবারে অফিসিয়ালরা, ডার্বি ম্যাচ মানেই অফিসিয়ালরা আসতো তখন, দেবাশিস দা, টুম্পাই দা, টুটু স্যারও মাঝে মাঝে আসতো। ঠিক আছে, তখন এসে বলছে যে ভালো করে খেলিস বাবা, ফার্স্ট ম্যাচ এই সেই। ঠিক আছে, আমি তো আমি শুনছি, আমি তো জানি যে আমাকে কি করতে হবে, আমি শুনে তারপরে বাড়ি গেছি। বাড়িতে গিয়ে বাবাকে বললাম যে বাবা, আমি উত্তরপাড়া থেকেই যাতায়াত করতাম। মানে আমি ইভেন লাস্ট 2022 অব্দিও আমি উত্তরপাড়া থেকেই যাতায়াত করেছি। আমি কখনো কোথাও থেকে বা কিছুতে ওরকম ব্যাপার নেই, উত্তরপাড়া থেকেই যাতায়াত করতাম। তো তারপরে বাবাকে বললাম বাড়িতে এসে, বাবারও একটা দেখছি মানে এক্সাইটেড ফিলিং আলাদা, এবং বাবার হয়তো সেই ম্যাচটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবা যায়নি। বাবা সচরাচর মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ মিস করে না, ঠিক আছে, কিন্তু সেই ম্যাচটা আর যায়নি। ঠিক আছে, তো তারপরে যখন আমাকে বললো যে তোর কি মনে হচ্ছে, আমি তো খেলবো, আমি তো জানি আমি খেলবো। হ্যাঁ, বলছি যে ভয় হচ্ছে না তো? ভয় কি আছে, নয় ভালো খেলবো নয় খারাপ, এর বাইরে তো কিছু হবে না। ঠিক আছে, বলছে না, ইস্টবেঙ্গলের সাথে খেলা এটাই কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে তোর একটা স্টেপ অ্যাহেড তোকে যেতে হবে। একদমই, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, সেটা তো অসুবিধা নেই। এবং আমার ছোটোবেলার কোচ ম্যাচের আগের দিন এসেছিলো, তো এসে আমার সাথে কথা বলছিল, আমি নর্মালি কথা বলছিলাম, আমার মধ্যে কোনো ওই টেনশন ব্যাপারটা ছিল না। এবং আর আমার একটা আছে কি, আমি অপোনেন্ট টিম নিয়ে খুব বেশি অ্যানালাইজ করি, মানে এটা আমার এখনো আমি অপোনেন্ট টিম নিয়ে, আমার এগেনস্টে কে খেলছে, তার কোন ফুট স্ট্রং, কোন ফুটে সে গোল করতে পারবে, তাদের খেলার স্টাইল কি, এটা আমি একটু আগে থেকেই করতাম। এটা আমার ছোটোবেলার কোচই আমাকে শিখিয়েছে। তো সেগুলো করাতে দেখলাম আমার এগেনস্টে খেলবে সৌমিক দে, যে সবসময় ওভারল্যাপের মাস্টার আর কি তখনকার সময়। মানে সৌমিক দে মানে ওভারল্যাপে গেলে, মানে 10টা ওভারল্যাপে গেলে 6টা ভালো ক্রস দেবে, এরকম ব্যাপার। তো আমার এগেনস্টে খেলবে লালনডিকা রালতে। ঠিক আছে, ডিকাই গোল করেছিল। তো ডিকা অনেকটা দূর থেকে গোল করেছিল, ভেতরে ঢুকে বল ধরেছে। হ্যাঁ, শিলটন দা একটু এগিয়ে ছিল। তো আমি ওদেরকে দেখে আমি নর্মালি ঘুমিয়ে পড়েছি। আমার টেনশনটা কখন হয়েছিল, যখন আমি টানেল দিয়ে উঠছিলাম। এক্স্যাক্টলি, পুরো মাঠটা ভর্তি। হ্যাঁ, এবারে ওই ম্যাচে প্রচুর সাপোর্টার হয়েছিল। এবার ওই যে যখন আমি টানেল দিয়ে উঠছি, আওয়াজটা এসছে না, ওটাতেই আমার একটা গুজবাম্প, মানে ওই যে সাউন্ডটা, মানে তারপরে যখন খেলা শুরু হয়ে গেছে, তারপরে আমি আর কোনো কিছু বুঝতে পারিনি। কিন্তু আমার ওই যে তুমি যে বললে যে রাত্রিবেলা যে ঘুম হয় না বাইরে, এটা আমার হয়নি। কিন্তু আমার ওই টানেল থেকে যখন উঠেছি, ওইটাতে ওই সময়টা আমার একটু হলেও মানে একটু মানে প্রেশার ফিল করেছি। তারপরে যখন খেলা শুরু হয়েছে, তো আমি মানে ঠিকই করে নিয়েছিলাম যে আমি ফার্স্ট 2-3টে পাস ইজি খেলে দেবো, দিয়ে আমার নিজের কনফিডেন্সটাকে আমি গেইন করবো আস্তে আস্তে। তারপরে আস্তে আস্তে আমি যত ম্যাচ যেরকম একটা ভালো পাস মানে বিশাল বড় ব্যাপার। এবং আমার সুবিধাটা যেগুলো কি, 10 মিনিটেই আমি একটা সৌমিকদা এসেছিল এরকম, আমি স্লাইডিং এমন একটা ট্যাকেল করেছি, সৌমিকদা ছিটকে এর বাইরে চলে গেছে, মাঠের বাইরে চলে গেছে। যখনই ওটা গেছে
তখন আমাদের বেঞ্চও চেল্লে উঠেছে আর পুরো মানে যা হয় আর ওটাতে আমার আরো কনফিডেন্সটা এর তারপরে 2-3টে গিয়ে ক্রস করা, তখন আমি রাইট ব্যাক খেলতাম, 2-3টে ক্রস করাতে আস্তে 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 আরো গেন হয়েছে, মানে আরো হয়েছে। তো তখন ওই তারপরে আমার আর কিছু মনে হয়নি। এবং তারপরে যখন আমি, বিশ্বাস করবে না, যে যখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, মানে যে লোকটা আমাকে দেখে হয়তো মুখ ঘুরিয়ে চলে যেত, সে পর্যন্ত আমার সাথে দাঁড়িয়ে কথা বলছে এবং আমিও তাকে রেসপেক্টফুলি দাঁড়িয়ে কথা বলছি। মানে তারপর থেকে আমার চেনা পরিচিতি বলো বা আমার পাড়ার লোকের চিন্তা ভাবনা বলো, সবকিছুই চেঞ্জ বদলে গেল, জীবনটা বদলে যাওয়া। একদমই তাই। মোহনবাগানে তোমার সেরা মুহূর্ত কোনটা? অবশ্যই আই লিগ জেতাটা, যেটা ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরের মাঠে সঞ্জয় সেন কোচ, আমি ছিলাম ব্যাঙ্গালোরে। আচ্ছা তুমি ছিলে। সঞ্জয় সেন কোচ, বেলোরাজাগের হেড, 82 মিনিটস বা 83-4 মিনিটসে আমরা 1 গোলে হারছিলাম। আমাদের ড্র করলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম। ওইটা আমার কর্নার থেকে ব্যাঙ্গালোর গোল করলো, বৃষ্টি হচ্ছিল, আমরাও কর্নার থেকে গোল করলাম। ওইটা আমার কাছে সব থেকে বেস্ট। টেনশনটা কতটা ছিল ওই ম্যাচটার দিনকে? মানে ওটা একটা ঐতিহাসিক ওই ম্যাচটা 13 বছর বাদে মোহনবাগান সম্ভবত, হ্যাঁ 13 বছর পর 13 বছর পর আই লিগ জিতলো। এবং তার মানে আমি সিজনটাও আমাদের গেছে কিরকম আমি বলি তোমাকে, সিজনটা যখন শুরু হয়েছে আমাদের সুভাষ ভৌমিক কোচ ছিল কলকাতা লিগে। তারপরে সুভাষ স্যার যেটায় চলে গেল, ডুডু লাল কার্ড দেখে, হ্যাঁ, তারপরেই ডার্বি ম্যাচের পরে, ডার্বিতে আমরা হেরে গেলাম 4-1 হেরে গেলাম আমরা ডার্বিতে হেরে গেলাম। তারপরে সুভাষ স্যার পরের দিনকে রিজাইন করলো, বাস আউট হয়ে গেল। ওটা কি আই লিগের সময়? না, ওটা হচ্ছে কলকাতা লিগে। তারপরে সঞ্জয় স্যার কোচ হয়ে এলেন এবং তখন একটা নিয়ম ছিল কি যে আমরা আইএসএলও খেলতে পারবো, আই লিগও খেলতে পারবো। তো আমরা আইএসএল খেলতে চলে গেছিলাম 3 মাসের জন্য। তো আইএসএল থেকে যখন আসি তখন আইএসএল এ কোন ক্লাবে খেলতে? আমি তখন পুনেতে ছিলাম। পুনে, হ্যাঁ, এফসি পুনে সিটি, যখন যেটা হায়দ্রাবাদ হয়েছে। পুনে বোধহয় বিরাট কোহলি, না পুনে ছিল তখন ঋত্বিক রোশন ছিল। তো তখন ওই 3 মাস আমরা ওখানে খেলে আমরা চলে এলাম। এসে এবারে সঞ্জয় স্যার আমাদের কোচ হলো, তখন সঞ্জয় সেন কোচ হলো। এবং সঞ্জয় স্যারের সাথে আমাদের মানে আমার একটা আলাদা পরিচয় ছিল, যেটা যে সঞ্জয় স্যার আমাদেরকে আন্ডার-19-এও কোচিং করিয়েছে ন্যাশনাল টিমে। যখন আমরা ট্রায়ালে গেছিলাম ইন্ডিয়া টিমের, তখন উনি আমাদের কোচ ছিল। তখন থেকে আমাকে চিনতো সঞ্জয় স্যার। তো সঞ্জয় স্যার, অ্যাকচুয়ালি ওনার নামটা তখন কেউ আমরা ভাবতেও পারি না। উনি তখন তো রিলেভসিতে কোচিং করাছিলেন, তারপরে প্রয়াগে কিছুটা কোচিং করেছেন, তারপরে ডাইরেক্ট আমরা ভেবেছিলাম কোনো বিদেশি কোচ আছে। হ্যাঁ, তখন মোহনবাগানে এসেছেন। তো এবং তা সঞ্জয় স্যার এলেন, সঞ্জয় স্যারের সাথে আমরা ফেডারেশন কাপ খেলতে গেলাম। এবং ফেডারেশন কাপে আমরা একটাও ম্যাচ জিতিনি, আমরা আউট হয়ে গেলাম, গ্রুপ লিগ থেকে আউট হয়ে গেলাম। কিন্তু আমরা খুব ভালো ফুটবল খেলেছিলাম। এইটা একটা আমাদের কাছে হোপ ছিল যে খুব ভালো আমরা ফুটবল খেলেছিলাম। এবং সঞ্জয় স্যার ওটাই আমাদের মাইন্ডে বারবার বলতে থাকতো যে তোমরা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছো, এই ফুটবলটা যদি রেগুলার খেলতে থাকো তোমরা হয়তো 3টে ম্যাচ তোমরা জিততে পারোনি, কিন্তু এটা কিন্তু লম্বা লিগ। আই লিগ, ফেডারেশন, তখন ফেডারেশন কাপ ছিল, ফেডারেশন কাপ আলাদা, আই লিগ আলাদা। আই লিগ কিন্তু লম্বা লিগ চলবে। তো যাই হোক, আমরা ফার্স্ট ম্যাচ জেতা দিয়ে স্টার্ট করলাম এবং তারপরে একটা লম্বা জার্নি, হারা জেতা। মাঝখানে এমন একটা জায়গায় চলে এসেছিল বেঙ্গালুরু আমাদের থেকে 2-3টে ম্যাচ হেডে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে, এইরকম জায়গায় চলে গেছে, যেটা একটা তো শিলটনদা গায়ে লেগে গোল খেলো। হ্যাঁ। তো তারপরে ওরাও 2-3টে ম্যাচ এমন লস করলো, আমরা জিতে আবার জায়গায় চলে এলাম। তো তারপরে লাস্ট ম্যাচটা তো ফাইনাল ম্যাচের মুহূর্ত, প্রচুর মোহনবাগান সমর্থক, প্রচুর মানে আই লিগে বেঙ্গালুরু গ্যালারিতে 50% ওই দিনকে মোহনবাগান সাপোর্টার ছিল। একদমই মানে বেঙ্গালুরুর থেকে মোহনবাগান সাপোর্টার বেশি ছিল ওই দিনকে। আমরা দূরে গেছি তো, গলার জোরটা একটু বেশি ছিল। তো তারপরে ন্যাচারালি আমরা গেছি, আমরা একদিন আগে চলে গেছি, গিয়ে ওখানে আমরা ট্রেনিং করলাম। এবং তারপরে তখন কি হতো, তখন ফ্যান্সরা হোটেলে চলে আসতো, মানে এটা অ্যালাউ ছিল। তো আমরা দেখছি, আমরা প্র্যাকটিসে যাচ্ছি, ফ্যান্সরা আসছে। শিলিগুড়িতে তোমরা ময়ূর হোটেলে থাকতাম, হ্যাঁ। তো এবারে কথাবার্তা হচ্ছে এবং বলছে যে জিততে হবে, যা বলে, ওই একটা প্রেশার আসছে আস্তে আস্তে। তো আমার সব রুম পার্টনার ছিল সৌভিক চক্রবর্তী, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। তো সৌভিকদাকে বললাম, সৌভিকদা কি হচ্ছে এটা, এরকম হয়। বলছে একটু ফিল কর। সৌভিকদা অলরেডি তার আগে মোহনবাগানে ছিল, মোহনবাগানে 2-3 বছর কাটিয়েছে। তো বলছে একটু ফিল কর, কোনো ভয় পাস না, বাট ফিল কর, মজা পাবি। তো তারপরে
যখন আমি ম্যাচের আগে অবশ্যই বাবা মাকে ফোন করে যাই খেলতে, রাতেও কথা হয়, বাবা বলে যে বাবার এক দুটো কথা, দেখে খেলবি, রেড কার্ড দেখবি না, ইয়েলো কার্ড দেখবি না, হ্যাঁ ঠিক আছে, বেশি কিছু বলে না বেশি, ঠিক আছে। আর খেলার পর ফোন করলে কি ভুল হয়েছিল না হয়েছিল, এটা না করতে পারতিস, এটা করতে পারতিস, ঠিক আছে। তো বাবা সেদিনকে আর রেড কার্ড ইয়েলো কার্ডের কথা বলেনি, তখনকারই বলেছে যে ট্রফিটা নিয়ে আসিস, বলে মাকে ফোনটা দিয়ে দিয়েছে, আর কিছু বলেনি। কারণ আমি বুঝতে পারছি যে কি বাবাও কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যখন বলেছে, মা বললো যে ভালোভাবে খেলিস, মানে মোহনবাগান ওটা ড্র করলে চ্যাম্পিয়ন ছিল আর ওদের জিততেই হতো, ভালোভাবে খেলিস, একদম ঠিক আছে বলে আমি আমার ছোটবেলার যে কোচ ছিল তার সাথে তার আগের দিন রাত্রেবেলা কথা বলে নিয়েছি, বলে আমি রেস্ট নিয়ে পরের দিন পুরো ফুল ফ্রেশ, ম্যাচের আগে আবার বাড়িতে ফোন, বাবা কথা বলেনি, মা কথা বলেছে, হয়ে গেছে। ওই যে ফোন বন্ধ করে দিয়েছে, ব্যাস আমি পুরো গেম মুডে চলে গেছি। তারপরে যখন ওয়ার্ম আপ করেছি আস্তে আস্তে নিজের, তারপরে খেলা শুরু হয়ে গেছে। এবার খেলা শুরুতে আমরা ভালো খেলছিলাম, আমরা তো ডমিনেট করছিলাম তখন। সনি নদীরও একটা বল বারে লাগলো, সেকেন্ড বলে মারলো, যেটা বারে লাগলো, আমরা কর্নার পাচ্ছিলাম, হঠাৎ করে ওটা একটা গোল করে দিল কর্নারে, হেড থেকে জন জনসন গোল করে দিল। হাফ টাইমে এসছি, মানে এটাই বলে না যে একজন বাঙালি কোচ, হ্যাঁ, সঞ্জয় স্যার এসে শুধু একটাই কথা বললো যে আমরা এখনো ম্যাচটা হারিনি, কিন্তু এখনো 50 মিনিট খেলা হবে, 50 মিনিট এরকম ভাবে বলেছে, 50 মিনিট কিন্তু এখনো খেলা হবে, টাইম আছে, আর আমরা যা খেলছি আমরা ম্যাচটা জিতে বেরোতে পারবো, ড্র করে না, তোমরা কেউ মাথা নিচু। কারণ আমরা এসে একটুখানি আমরা আপসেট হয়ে গেছি, একবারে হারছি, হ্যাঁ, মানে এই জায়গায় এসে এত ভালো খেলছি, আমরা ডমিনেট করছি ব্যাঙ্গালোরের মতো টিমকে। তো স্যার বললো সবাই হেডস আপ করো, কিচ্ছু হয়নি, মানে কোনো ট্যাকটিক্যাল কিছু কথাই বলেনি, জাস্ট আমাদেরকে একটা মোটিভেশন স্পিচ দিয়ে চলে গেল, বলে উনি বেরিয়ে চলে গেল। মানে আমাদের ড্রেসিং রুমটা না ওই টাইমে একটা সাডেনলি কিরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল সবার, সোনি থেকে স্টার্ট করে, পীরের বাবা থেকে স্টার্ট করে, বাঙালি ছেলেও ছিল, বেলো রাজাক, সৌভিক দা, আমি, সৌভিক ঘোষ, প্রণয় ছিল না, প্রণয় ওই টাইমটা ছিল না, প্রণয় ছিল না, সেহনাজ ছিল, বলবন্ত ছিল, জে ছিল, ঠিক আছে, সিলটন দা তখন ক্যাপ্টেন, দেবজিৎ মজুমদার তো ইনজুরি ছিল, ওই জন্য যেতে পারে না, ওর কাট ছিল বলে ও যেতে পারেনি, ও বাইরে ছিল, তো ও ছিল, তো মানে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। সিজনটা দেবজিৎ তো দুর্ধর্ষ ছিল, ডার্বি ম্যাচটা দারুণ, ওই ওখান থেকেই সেভজিৎ শুরু শুরু। তো তারপরে আমরা গেলাম যথারীতি সেকেন্ড হাফ স্টার্ট, সবার বডি ল্যাঙ্গুয়েজ তো মানে একদম, আমরা ম্যাচটা করে, তারপরে বৃষ্টি হচ্ছে, খেলাও চলছে, বৃষ্টি হচ্ছে, খেলা চলছে, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না, মানে কোচ কি বলছে, স্যার আমাদের কি বলছে আমি শুনতে পাচ্ছি না, কারণ এত বৃষ্টি হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। তো মাঝখানে একটা ব্রেক হলো, শনি সবাইকে ডাকলো, সিলটন দাও সবাইকে ডাকলো, ডেকে বললো যে কোনো ভয় নেই, যে যার মতো যেরকম ভাবে খেলছি আমরা খেলে যাই। আমার মনে হয় 70 মিনিট থেকে ওই ম্যাচে মোহনবাগানের কোনো জায়গা দেয়নি না, 70 প্রথমটা শুরুটা ওরা করেছিল, তারপরে 70-72 মিনিট থেকে আমরা যে ওই শুরু করলাম, মানে পরপর অ্যাটাক হচ্ছিল, যে ভাই বলবন্ত নামলো নেবে, তারপরে তো পুরো বলটা ওদের হাতেই খেলা হচ্ছিল, আমরা ডমিনেট করলাম, ক্রসিং এদিক থেকে হয়ে যাচ্ছে, মানে তারপরে তো কর্নার থেকে ওই যে বেলের গোলটা হলো, আমি ওই তখনই আমি বলছিলাম এই ম্যাচ আর বেরোবে না, এই ম্যাচ আমরা নিয়েই যাবো, মানে আমাদের এক পয়েন্ট যে আমাদের ড্র করে যে আমরা ট্রফি নিয়ে যাবো, ট্রফি আমরা নিয়েই যাবো। 80 মিনিট না 82 মিনিট, 84 এরকম কিছু, 84 এরকম কিছু হেডটা করলো। এই ম্যাচ আমি সেলিব্রেশন করবো কি, আমি খালি মনে মনে ভাবছি যে কতক্ষণে ম্যাচটা শেষ হবে, আমি ম্যাচের পরে যা সেলিব্রেশন হবে। তো তারপরে আবার সবাইকে নিয়ে মাঠে সেলিব্রেশনে সবাই চলে গেছিল, মাঠে নিয়ে গিয়ে তারপরে হোটেলেও তো সেলিব্রেশন, তারপরে তো মানে হোটেলে, তারপরে আসছি যে কলকাতা এয়ারপোর্ট। এইবার বলো আমাকে, কলকাতা এয়ারপোর্টে তো আমি তো অতটা, ফিজিক্যাল ট্রেনার আমাদের গার্সিয়া ছিল তখন, গার্সিয়া ছিল, হ্যাঁ রাইট, গার্সিয়া ছিল, অভিনন্দন দা ছিল। তো এবারে এয়ারপোর্টে নেমেছি, মানে কি তখন তো আমরা ব্যাঙ্গালোরে, তখন এবারে আমাকে সবিকদা বললো যে এবারে এয়ারপোর্টে গিয়ে মজাটা দেখি, ঠিক আছে। তা আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এত সাপোর্টার এত কিছু হবে, ঠিক আছে। তো এয়ারপোর্টে নেমেছি, ন্যাচারালি এয়ারপোর্ট থেকে ক্লাব যেতে কতক্ষণ লাগবে, 45 মিনিটস লাগবে। আমরা 11:30 ল্যান্ড করেছি, মানে আরো সমস্যায় পড়েছিলাম, তার আগের ফ্লাইটটা আমার ছিল। আচ্ছা, আমি এসে দেখছি, তুমি কি র্যালিতে ছিলে? না, আমি র্যালিতে মানে আমি ব্যাঙ্গালোর ছিলাম। আচ্ছা,
ঠিক আছে, তার আগের ফ্লাইটটা আমি ঢুকেছি, ফিরে দেখছি অলরেডি ভিড়, ঠিক আছে। আর ঠিক মানে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি এয়ারপোর্টে এই ভিড়টা হতে পারে। এবং আমি দেখছি পুলিশ সবাই পাগল হয়ে গেছে ওই সময়, কারণ বাকি প্যাসেঞ্জার তো বেরোচ্ছে, যা তা অবস্থা। তো এবারে আমরা নামলাম, 11:30 আমরা বাসে উঠলাম, ঠিক আছে। এবার তখন ওই হুটকোলা বাস বা এত কিছু ওরকম ছিল না, তো ট্রফিটাকে বাসের সামনে দাঁড় করে দিয়েছে, প্লেয়াররা বাস থেকে মুখ বাড়িয়ে ট্রফিটা বাসের সামনে রাখা, ওটা সিলটনদা নিয়ে বেরিয়েছে, নিয়ে এসে ওখানেই রেখে দিয়েছে, বাসের সামনেই রেখে দিয়েছে, যাতে তাহলে দেখবে কোথা দিয়ে ট্রফিটা সাপোর্টাররা যারা আমাদের সামনে হাঁটছে বা কিছু। এবার আমাদের প্লেয়াররা কি করেছে, আমরা তো মানে বাসের সাইড দিয়ে, জানলার সাইড দিয়ে মাথা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমাদেরকে কেউ হাত মেলাচ্ছে, কেউ কিছু করছে, এটা একটা ফিলিংসের ব্যাপার, এটা করছে। এবারে সিলটনদা কি করেছে, ট্রফিটাকে নিয়ে ওই সামনে রেখে দিয়েছে। এবারে কি আমরা 11:30 উঠেছি, মানে বাসে উঠেছি, আমরা যখন ক্লাবে পৌঁছেছি তখন বাজে 5:30। বাইকের র্যালি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের স্টপ দিতে হচ্ছে। তো যেমন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই 10 মিনিটের মধ্যে আমরা মধ্যমগ্রামে গিয়ে, মধ্যমগ্রাম এরিয়ার ওই জায়গাটাতে গিয়ে আমরা একটা স্টপ দিয়েছিলাম, যেখানে মোহনবাগানের একটা বড় বেস আছে। ওখানে সঞ্জয় স্যার, সিলটনদা গিয়ে আবার ফেলিসিটেশন হলো, ওখানে দাঁড়ালো, তারপরে আমরা এলাম আবার। তো ওই যেতে যেতেই আমাদের 5:30 বাজে, এবং এবারে 5:30 তো হয়েছে, তো ওখানে পৌঁছেছি আমরা। এবারে পৌঁছে আমাদের জন্য ইডেন থেকে ক্লাব অব্দি ঘোড়ার গাড়িতে যাব, এই প্ল্যানে ঘোড়ার গাড়ি রাখা ছিল। তো ঘোড়ার গাড়িতে যাবো কি করে, ঘোড়ার গাড়িতে তো সাপোর্টাররা উঠে বসে আছে, মানে তারা দেখতে পাচ্ছে না তো প্লেয়ারদের, সাপোর্টাররা উঠে বসে আছে, আমরা কোথা থেকে উঠবো, মানে পুরো জায়গা যায়, মানে বাস যাওয়ার জায়গা নেই। তাও সবাইকে সরিয়ে বাসটা ক্লাবের সামনে গেল। বিশ্বাস করবে না, আমি যে পাটা ফেলেছি, আমি কার ঘাড়ে উঠে চলে গেলাম ক্লাবের ভেতরে, আমি এখনো কাঁধে করে নিয়ে গেল, কাঁধে করে কে নিয়ে চলে গেল, কে ছুড়ে দিল, কি করলো, নিয়ে চলে গেল, আমি বুঝতেই পারলাম না। 2 মিনিটের ক্লাবের মধ্যে পৌঁছে গেলাম, মানে টানছে, ও টানছে, কেউ তুলে নিয়ে একটা চলে গেল, দেখলাম, মানে এত ভিড় ছিল। তো তারপরে তো বিভিন্ন মিডিয়া বা এদের ওখানে যাওয়া, ক্লাবে কিছুটা আনন্দ করা হলো, ফ্ল্যাগ উঠলো। তারপরে নেক্সট প্রায় 7-10 দিন আমি বাড়িতে না ডিনার করেছি, না লাঞ্চ করেছি। আমি সকালবেলা বেরোতাম, কোথাও না কোথাও কিছু ছিল। তো এই করে করে 10 দিন, 11 দিন, 12 দিন, মানে ওই রেস চলছে, এরকম ব্যাপার। তখন মানে একটা বুঝেছিলাম যে মানে ইমোশনটা কি, মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান, এদের ইমোশনটা কি, ইমোশন নিয়েই এরা বাঁচে। তো এটা একটা মানে ওইটাই আমার কাছে মানে সব থেকে মেমোরেবল। আমার লাইফের ওটা ফার্স্ট ট্রফি, মানে ফার্স্ট প্রফেশনাল ক্যারিয়ারে এসে, বড় ক্লাবে এসে 13 বছর পর আই লিগ পাচ্ছে মোহনবাগান, আর ওই আবেগ নিয়ে এবং অতটা স্ট্রাগল করার পর। তো সেটা মানে আমার মনে হয় মোহনবাগান তার আগে বা পরে অনেক ট্রফি জিতেছে। আমিও ব্যক্তিগতভাবে ওই আবেগ বা ওই ওটাকে ম্যাচ করাতে পারবে না, ওটাকেও ম্যাচ করাতে পারবে না। রিসেন্ট ধরো আমরা তো আমি তো আইএসএলও জিতলাম, হ্যাঁ, তো মানে ওইটার একটা ফিলিংস আমি মানে এখনো সাপোর্টাররা বলে, এখনো যারা সাপোর্টার ওই সময়টা যারা করতে, এখনো তারা বলে যে ওই আই লিগের যে ক্রেজ, ওই আই লিগের যে র্যালি বা তোদেরকে যেভাবে আমরা নিয়ে এসেছি, সেটা আমরা এখনো মিস করি। ওটা ভেতর থেকে যে ফিল, 13 বছর পর ট্রফি, 13 বছর পর। মোহনবাগানটা ছাড়লে কেন? মোহনবাগানটা ছাড়লাম বলতে, অনেকদিন আমি কলকাতায় খেলছি এবং এটা একটা আমার কাছে নিজস্ব চ্যালেঞ্জ যে আমি বাইরে বেরিয়ে কতটা কি করতে পারি, যেটার মধ্যে দিয়ে আমি এখনো আছি স্টিল। তো সেই জন্যই ছাড়া, এমনি কোনো মানে কোনো নেই যে আমি ক্লাবের প্রতি কোনো, কারণ আমি যে বছর ছেড়েছি তার আগের বছর আমি নিজে অ্যাজ এ ক্যাপ্টেন আমি আইএসএল জিতেছি। তো আমি ছাড়বো কেন? আমার তো কমফোর্ট জোন, এটা আমার নিজের দেখার এখনো যে আমি কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আমি কি করতে পারছি। আমি ফেল করতে পারি, আমি জিততেও পারি, সবটাই আমার রিস্ক। এখানে কেউ কোনো দায়ী না। হয়তো আমি সাফার করছি, এখনো করছি আমি সাফার, কিন্তু করব আলটিমেটলি। আমি জানি আমি কেন বেরিয়েছি এবং আমি জানি যে আমার মধ্যে কি আছে, আমি সেটা করবই। তো এইটার জন্যই মানে মিউচুয়াল কনসার্টে এটা ছাড়া। এরকম কোনো ব্যাপার নেই যে মোহনবাগানের সাথে আমার বিশাল রাগ বা কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। এটা আমার নিজেকে টেস্ট করার, যে আমি
কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কতটা কি করতে পারছি। কারণ কলকাতা তো আমার কমফোর্ট জোন, কারণ আমার ফ্যামিলি এখানে, আমার সব বন্ধুবান্ধব এখানে, আমার সব এখানে। আর মোহনবাগান আমার কাছে একটা আলাদা ইমোশনের জায়গা। মোহনবাগান থাকলে আমি জানি আমি খেলবো। তো সেই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আমি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারছি, নিজেকে সেই কতটা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারছি, সেইটা আমার দেখার। এবং হয়তো আমি এখনও সাফার করছি, কিন্তু আমার মধ্যে বিলিভ বা আমার মধ্যে একটা জিনিস আছে যে কতদিন সাফার করব, আমি পারবই। তো সেইটা দেখার জন্য আমার বাইরে যাওয়া বা বাইরে সাইন করা। এবার একটা কথা বলি, তুমি যদি রাগ না করো, তোমার একটা সেলিব্রেশন নিয়ে আমি মোহনবাগান সমর্থকদের মধ্যে অনেকটা দুঃখ দেখেছি। সেটা হচ্ছে কেরালার একটা ম্যাচ জিতে তুমি গ্যালারির দিকে অত্যন্ত অ্যাগ্রেসিভ ওয়েতে কামান বলতে বলতে যাচ্ছ। একটু অনেকেই বলেছে প্রীতম বোধহয় মোহনবাগানকে হেট করতে শুরু করে দিয়েছে বা সাপোর্টারদের দেখানোর জন্য এরা করেছে ইত্যাদি ইত্যাদি। তুমি একটু ব্যাখ্যাটা দাও। যখন ভিডিওটা আমি পাই তখন আমি অলরেডি, আমাদের ওই সময়টা ব্রেক হয়ে আমরা ন্যাশনাল টিমের জন্য বেরিয়ে গেছি এশিয়ান কাপের জন্য। তো আমি যখন ভিডিওটা পাই তখন আমার ওয়াইফ আমাকে বলল যে এরকম তুই ভিডিওটা, এটা তো তুই কেরালার গ্যালারির দিকে তাকিয়ে করলি। বললাম হ্যাঁ, কী হয়েছে? তো বলল যে না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। বললাম কীরকম কন্ট্রোভার্সি হচ্ছে? বলছে না, তুই মোহনবাগানেরকে হারিয়ে এটা করেছিস, মোহনবাগানের গ্যালারির দিকে তাকিয়ে করেছিস। এবারে দাদা আমি একটা কথা বলি তোমাকে, আমাদের অ্যাওয়ে গ্যালারি কোন দিকটা বসে? যে দিকটা আমাদের অ্যাওয়ে বেঞ্চ, ভিআইপির পাশে। মোহনবাগান গ্যালারি কোন দিকে? হোম টিমের ভিআইপি গ্যালারির ওই দিকে, মানে ডান দিকে হয়, ডান দিকে, ঠিক আছে? তো ওই দিকটা পুরো মোহনবাগান, পুরো মাঠটাই মোহনবাগান। আমার যদি মোহনবাগানের এগেনস্টে কিছু মানে সেলিব্রেশন করার থাকতো, তাহলে তো আমি ওখানে গিয়ে করতে পারতাম বা পুরো মাঠটা ঘুরে করতে পারতাম। আমি পার্টিকুলার ওই জায়গাটাতে দাঁড়িয়ে কেন আমি করলাম? কারণ আমাদের যে কেরালার যে ফ্যান্সরা, তারা এভরি ম্যাচে যায়, ওরা প্রচুর প্যাশনেট, লাইক মোহনবাগানের ফ্যান্সদের মতো এভরি ম্যাচে যায়। তো ওরা পার্টিকুলারলি ওই জায়গাটায় চুপচাপ বসেছিল, কারণ ওদেরও একটা ভয় ছিল যে এত মোহনবাগান সাপোর্টার যদি আমরা সেলিব্রেশন করি। তো তখন আমি ওদেরকে গিয়ে উৎসাহিত করি। আমার এটা কর্তব্য যে আমার টিমের যে সাপোর্টাররা আছে তারা যেন এনজয় করে এই জয়টা। একদমই তাই। নট এগেনস্ট মোহনবাগান, ক্লিয়ারলি বলছি, নট এগেনস্ট মোহনবাগান। এটা আমি এর আগেও 1-2বার বলেছি। এবং যখন আমাদের হোম ম্যাচে এসে মোহনবাগান আমাদেরকে হারায়, তারপরে মানে আমি ছিলাম ট্রেন্ডিংয়ে, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম বা আমি অত ফলো আমি করি না, যাই হোক ট্রেন্ডিংয়ে ছিলাম। এবং আমার ওয়াইফ দেখে, ও দেখে সব আমাকে বলে যে এই চলছে। বাট আমি ওগুলোতে কোনো কানই দিইনি, কারণ আমি তখন অবধি আমি রিপ্লাই করিনি এইটার। যখন আমাদের হোম ম্যাচেও আমরা হারলাম, আমি রিপ্লাই করিনি, যে যা বলছে বলুক, আমি রিপ্লাই করিনি। কিন্তু আমি আফটার সিজন একটা প্রোগ্রামে যাই, সেখানে গিয়ে আমি ব্যাপারটা বলি। তখন সাপোর্টার যারা ফ্যান্স আছে তারা ভাবে হ্যাঁ এটা তো ঠিকই বলছে, যে অ্যাওয়ে গ্যালারি তো ওই দিকে ওইটুকুনি জায়গা, ও তো ওইখানে দাঁড়িয়ে করেছে। এবং আমি তোমাকে বলছি, যে ভিডিওটা করেছে সে করেছে, তাকে আমি ইন্টারভিউ দিইনি বলে। এবং ওই মাথাতেই কিন্তু মিডিয়া বক্স, তুমি যদি ভালো করে রিমেম্বার করো, শর্টলিক এটাকে দেখো, সে কিন্তু ভিডিওটা এইরকমভাবে নিয়েছে, কাদের দিকে তাকিয়ে করছি সেটা কিন্তু ঘোরায়নি ক্যামেরাটা, শুধু আমার ফেসটা দেখা গেছে। ভালো করে যদি তুমি ভিডিওটা দেখো বা এখনো আমি দেখাচ্ছি তোমাকে, আমাকে দেখানো হয়েছে, শুধু কাদের দিকে তাকিয়ে করছি সেটা কিন্তু দেখানো হয়নি। স্বভাবতই পিছনে মোহনবাগান সাপোর্টারই আসবে যদি ওই অ্যাঙ্গেলটা নেওয়া হয়। ঠিক আছে, কেন করেছে, যে করেছে তাকে আমি ইন্টারভিউ দিইনি তাই জন্য। ঠিক আছে, তো এবারে তুমি কনসেপ্টটা বুঝতে পারছো যে কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে। না, সেই জন্যই আমাদের পডকাস্টে এই প্রশ্নটা আমার মনে ছিল। হ্যাঁ, মানে আমি তোমাকে জাস্ট বললাম যে কেউ যেন খারাপ না ভাবে আমি মোহনবাগানকে হেট করে করছি বা ভুল বার্তাটা না, যেটা হয়েছিল অলরেডি। হ্যাঁ, এবং আমাকে যারা একদম ক্লোজলি চেনে, আমার কিছু ধরো মানে এখনো মোহনবাগান ছেড়ে দিয়েছে, এখনো মোহনবাগানের কিছু বড় বড় ফ্যান বেস আছে যারা আমার সাথে এখনো কথা বলে, উইশ করে। ঠিক আছে, মোহনবাগান ম্যাচের আগে আমাকে উইশ করে এবং বলে যে মোহনবাগান জিতুক, তুমি ভালো খেলো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এবং তারা অবধি কেউ রেগে যায়নি, কিন্তু তারা কষ্ট পেয়েছিল। এবং
কেউ কেউ এটাও বিশ্বাস করেনি যে প্রীতম দা এটা করতে পারে। কারণ দুটো কারণে মানুষের খারাপ লাগা ছিল। এক হচ্ছে বাঙালি ছেলে, হ্যাঁ, দুই হচ্ছে মোহনবাগানে এতদিনের রিলেশন। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি তোমাকে এখন একটা পুরো ক্লিয়ারলি পিকচারটা বললাম, আমি এতটাও এক্সপ্লেন করিনি কোথাও, জাস্ট আমি বলেছিলাম যে আমি মোহনবাগান সাপোর্টারদের জন্য করিনি এটা আমি তখন আমার কর্তব্য ছিল যে কেরালার যে ফ্যান্সরা এসে এত দূর ট্রাভেল করে। তোমাকে আমি একটা ইনসিডেন্ট বলি, আমরা চেন্নাইয়ের সাথে হারলাম, আমি তখন এটিকে মোহনবাগানের ক্যাপ্টেন তখন আমরা হারলাম ফার্স্ট ম্যাচ চেন্নাই, আমি টানেল দিয়ে বেরোচ্ছি, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে মোহনবাগান ফ্যান্সরা ভিআইপি গ্যালারি থেকে। আমার বাবা মা পেছনে দাঁড়িয়ে আছে, আমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, আমি বেরোলাম। পরের ম্যাচ খেলতে গেছি আমরা কেরালা, 5-2 গোলে আমরা ম্যাচটা বার করে নিয়ে এলাম ওই কেরালার ওই সাপোর্টারের সাথে। আমি তখন মোহনবাগানে খেলছি এবং ওখানে গিয়েও কিন্তু আমি অত সাপোর্টারের সামনে মোহনবাগান ফ্যান্সদের চিয়ার করেছিলাম। তখন একটা ছোট জায়গায় মোহনবাগান ফ্যান্সরা বসেছিল, কোণে বসে চিয়ার করেছিলাম। তাহলে তখন তুমি কি বলবে? সেটাই তো, তখন তুমি কি বলবে? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও তো আমার কর্তব্য, যখন আমি আমার টিমের হয়ে খেলছি তখন আমারও তো তাদের ফ্যান্সদের বাহবা দিতে হবে। আর মোহনবাগানের মতো কেরালা ব্লাস্টার্সের ফ্যান্সরাও অতটাই প্যাশনেট এবং তারা ট্রাভেল করে এসছে খেলা দেখতে, এবং তারা চুপচাপ বসেছিল ম্যাচ জেতার পর, বিকজ তারা ভয় পাচ্ছিল যে বাইরে বেরোলে যদি আমরা চেল্লামেল্লি করি, বাইরে বেরোলে যদি কেউ কিছু করে বা মারে, যেটা হয়ে থাকে, তো সেটার জন্য আমি করেছিলাম। এবং কেউ ভিডিওটা এমনভাবে উদ্দেশ্য প্রণীতভাবে করেছে যে আমি মোহনবাগানের এগেইনস্টে করেছি, যাতে বিতর্কটা হয়। আফটার অল তার ভিউজ হয়েছে, কতদিনের জন্য ভিউজ হয়েছে আমাকে নিয়ে সবাই ট্রোল করেছে, বাট মোহনবাগান ফ্যান্সরা আবার যেরকম আমাকে ভালোবাসে সেরকম ভাবেই ভালোবাসে, কারণ তারাও বুঝে গেছে যে কে কি জন্য এই ভিডিওটা করেছে। এবং তাকে আমি তোমাকে বলছি তো ডাইরেক্টলি, আমি মানে অন ক্যামেরা বলছি যে তাকে আমি ইন্টারভিউ দিইনি বলে সে আমার এই ভিডিওটা করেছে। এবং আর কোনো তুমি কোথাও দেখবে না ভিডিওটা, একমাত্র ইন্ডিয়ান সুপার লিগ করেছিল। ইন্ডিয়ান সুপার লিগও কিন্তু ভিডিওটা করে দেখিয়েছিল যে কাদের জন্য করছি, কিন্তু সে যখন ভিডিওটা ছেড়েছে সে কিন্তু শুধু আমার ফেসটা দেখিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট আমি আজকে পুরো কনসেপ্টটা তোমাকে মানে খুলে বললাম, আমি অন্য প্রোগ্রামে গিয়ে খুলে এই কোশ্চেনটা আসে, কিন্তু তুমি যেরকম করলে আমাকে, এটা যে কোনো প্রোগ্রামে আমি যাই আসে এই কোশ্চেন যে দাদা কেন তুমি এটা করলে। তুমি বেশ কিছুদিন ইন্টারনেট ট্রেন্ডিং এ ছিলে, ট্রেন্ডিং এ ছিলাম, বাট আমি তখন কোনো রিপ্লাই দিইনি। এবং আমাকে আমার যে ভাই এসছে ও বলেছে আমাকে যে কোনো কিছু রিপ্লাই দিতে হবে না, তুমি এখন চুপচাপ, কারণ তখন খেলা চলছে, তুমি চুপচাপ থাকো, যে যা বলছে বলুক, আলটিমেটলি তুমি জানো যে তুমি কি জন্য করেছো। তো আমি আমার দিক থেকে আমার ইন্টেন্টটা রাইট ছিল, আমি জানতাম। তো ইন্টেন্ট যখন রাইট আছে, আমি এটা জানি যে একদিন না একদিন আমার মোহনবাগান ফ্যান্স যারা আমাকে ভালোবাসে তারা বুঝবে, এবং তারা বুঝেওছে। এইটার পরে হয়তো আরো ভালোভাবে বুঝবে। আমি পরে আরো অনেক আলোচনায় আসবো, কিন্তু একটা দিক হয় যে এরকম না যে ভারতবর্ষে ফুটবল ফ্যান নেই বা ফুটবল প্লেয়ার নেই বা সো কল্ড একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের লিগ নেই, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা অনেক সময় বলা চলে যেটা আমাদের এক্সপেকটেশন সেই জায়গাটা আমরা করতে পারি না, কোথাও গিয়ে আমরা সাফ কাপের মধ্যেই সীমাবদ্ধ। তো প্রথমে এশিয়ান স্ট্যান্ডার্ডেই বলো বা তারপরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই বলো, তোমার কি মনে হয় যে কোথায় গ্যাপটা পড়ে যাচ্ছে, যে আমরা যেটা হয়তো অন্যান্য বেশ কিছু খেলায় করে দেখাতে পারছি হকি বা ক্রিকেটে, সেটা ফুটবলে পারছি না? প্রথম কথা হচ্ছে, দেখো হকি আর ক্রিকেটটা যদি আমি বলি, আমি কারোর সাথে তুলনা করছি না, বাট যদি আমি ফুটবল ক্রিকেট হকি দুটোই দেখি, সেখানে কিন্তু ফুটবলে আমাদের অনেক স্টেজ পেরিয়ে আমাদের গিয়ে ওয়ার্ল্ড কাপ ফেসটা আসে। এবং ক্রিকেটে তুমি যে দেখো যে কতগুলো কান্ট্রি খেলছে, আর ফুটবলে কতগুলো কান্ট্রিকে আমাদের ফেস করতে হচ্ছে। এবং স্ট্যান্ডার্ড ওয়াইজ আমাদের অনেক কিছুতে চেঞ্জ করতে হবে আগামী দিনে, এবং যেটার প্রসেস অলরেডি স্টার্ট হয়েছে। ফ্রম ইউথ থেকে এটা শুরু করতে হবে, এবং আমাদের ফার্স্ট আসতে হবে যে এশিয়ার মধ্যে আমরা কীভাবে টপ 10-এ ঢুকতে পারি। আমরা এখনো এশিয়ার মধ্যে কিন্তু টপ 10-এ আসতে পারিনি, এবং আমাদের সিরিয়াকে হারাতে গেলেও স্ট্রাগল করতে হয়। আমাদের এগেনস্ট উজবেকিস্তান আমরা এশিয়ান কাপে আমরা লড়াই করেও আমরা জিততে পারিনি। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে আগে ইউথ থেকে একটা টিমকে তৈরি করতে হবে, যে ইউথ টিমটা গিয়ে সিনিয়র লেভেলে কম্পিট করবে এবং সেম কোচ সেম প্লেয়ার থাকবে। হ্যাঁ, যদি এবারে ওই যে ইউথ টিমের যে ব্যাচটা আসছে, সেই ব্যাচটার যদি দেখা যায় যে 3-4 বাইরের প্লেয়ার, এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, তারা যদি এসে ওখানে ইনক্লুড হয়,
তাহলে আমার মনে হয় যে সেটা এক্সট্রা অ্যাডেড দেবে। বাট যে টিমটা ইউথ থেকে শুরু করছে, লাইক আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-17, সেই টিমটা যদি উঠে এসে সিনিয়র টিমে খেলে, যেটা অন্য কান্ট্রিরাও করছে। আজকে যদি তুমি আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমটা দেখো, আন্ডার-21 কিন্তু টিম, এটা মানে এই টিমটাকে আমরা হারিয়েছিলাম, ইন্ডিয়া হারিয়েছিল। হ্যাঁ, ওটা আন্ডার-17 হারিয়েছিল। এবং ওই আন্ডার-17 ইন্ডিয়ান ছেলেরা কোথায় এখন? এক্স্যাক্টলি, তুমি যদি দেখো, ইনফ্যাক্ট ওটাতে স্কালুনি কোচ ছিল। হ্যাঁ, স্কালুনি কোচ ছিল, এবং স্কালুনি কিন্তু আবার সিনিয়র টিমে এসে ওই টিমটাকে চ্যাম্পিয়ন করালো। হ্যাঁ, মানে আপনারা যারা জানেন না, আপনাদের বলছি, আর্জেন্টিনার এই টিমটা স্কালুনি কোচ ছিল 2021 বা 19 এরকম কোন একটা সময় হবে। হ্যাঁ, না 2018, 17, এরকম টাইমে ইন্ডিয়া তাদেরকে 2-1 গোলে হারায় বিদেশের মাটিতে। হ্যাঁ, তো ওটাই আমি বলছি যে ওই টিমটার মধ্যে কারা অ্যাড হয়েছিল? শুধু মেসি অ্যাড হয়েছিল, এবং লিভারপুলের একজন প্লেয়ার আছে, লিভারপুলের একটা প্লেয়ার আছে, আমি এক্সাক্ট নামটা বলতে পারছি না এখন, ও জয়েন হয়েছিল। তো এই দুটো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার জয়েন হয়েছিল। সেটা স্বাভাবিক যে তুমি একটা লিগ খেলছো, লিগ থেকে কোনো ভালো প্লেয়ার আসতেই পারে। আজকে মানে সব থেকে জলজান্ত উদাহরণ যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতে হলো, সেই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ছেলেরা কোথায়? কটা ছেলে আজকে আইএসএল এর মতো স্ট্যান্ডার্ড বা বাইরে গিয়ে খেলছে? তুমি কিন্তু দেখতে পাবে না। তার মানে তো এখানেই তোমার কাছে অ্যান্সার চলে আসে যে আমরা পিছিয়ে আছি। কিন্তু তুমি যদি দেখো এই আন্ডার-17 যে ছেলেরা খেলছে, ফিল ফোডেন আজকে ইংল্যান্ড সিনিয়র টিমে খেলছে, ম্যানচেস্টার সিটির রেগুলার প্লেয়ার, ঠিক আছে? তাহলে কোথায় ফিল ফোডেন খেলছে আর কোথায় আমাদের আন্ডার-17 ছেলেগুলো কোথায় খেলছে? কোমল থাকাল থেকে স্টার্ট করে একমাত্র রহিম আলী ছিল ওই টিমে। রহিম আলী এখন খেলছে উড়িষ্যায়, এবং আর যারা কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, আর যারা আরেকজন বাঙালি প্লেয়ার অভিজিৎ সরকার বলে একটা আমাদের বাঙালি প্লেয়ার ছিল, রেগুলার স্টার্টার, নাম্বার 10 খেলছিল আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে, সে কিন্তু এখনো আইএসএল এর কোনো টিমে নেই। আচ্ছা, ইভেন কোন ক্লাবেও আছে কেউ জানে না। তুমি বলার পর আমার মনে পড়লো রহিম আলী আর ধীরাজ, বোধহয় যে ধীরাজ কিন্তু রেগুলার স্টার্টার না, ফার্স্ট 11 না, কিন্তু আজকে ফিল ফোডেন ফার্স্ট 11 প্লেয়ার। বা আদার্স যে কান্ট্রি, ইংল্যান্ডের যে আদার্স এবং স্পেনের যে সেন্টার ব্যাক, সে আজকে সিনিয়র ন্যাশনাল টিমের সেন্টার ব্যাক, সে খেলছে সিনিয়র ন্যাশনাল টিমের রেগুলার। তো এই জায়গাটা দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে আমাদের ওই ব্যাচটাকে আমরা কিভাবে তুলে আনলাম, গ্রুম করছি কিভাবে তুলে আনলাম। ক্রিকেটের ক্ষেত্রেও তাই, তুমি দেখো বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজা, এরা সবাই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, সেখান থেকে আমাদের সেখানে ওই আন্ডার-17 ব্যাচের ছেলেদেরকে নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করলাম, কোথায় গেল তারা তো কোথাও গেল না। আজকে আমি আন্ডার-19 যখন ন্যাশনাল টিমে ছিলাম, আমরা এফসি কাপ খেলতে গেছিলাম ইরানের এগেনস্টে, যে মানে আমরা ইরানের এগেনস্টে যে প্লেয়ারগুলোর এগেনস্টে খেলেছিলাম, সেই প্লেয়ারগুলোই আবার ওয়ার্ল্ড কাপে পর্তুগালের এগেনস্টে খেলছে, আমি বাড়িতে বসে খেলা দেখছি। একদমই তাই। তো ওই গ্যাপটা আমাদের এখনো মানে আসছে না। কারণ আসছে না, তার অ্যান্সার হচ্ছে এটাই যে আমরা যখন একটা ব্যাচকে ধরছি, আমাদের কাছে সব থেকে বড় সুযোগ ছিল যে আমাদের এই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপটাকে কাজেই লাগিয়ে এই ব্যাচটাকে বাইরে পাঠিয়ে মানে নার্চার করে ভালো ফেসিলিটিস দিয়ে এদেরকে সিনিয়র টিমে নিয়ে আসা। তাহলে হয়তো আমরা কিছুটা স্টেপ হলেও অ্যাড হতে পারতাম, এগিয়ে যেতে পারতাম। রাইট। তুমি দীর্ঘদিন ধরে খেলছো, এই বিগত 10 বছর ধরে ফুটবলে কি গ্রাসরুট স্তরে বা ক্লাব স্তরে যে ফুটবল স্ট্যান্ডার্ড, সেটা কি কিছু ডেভেলপ হয়েছে? দেখো, ক্লাব স্তরে যবে থেকে আমি আইএসএল বা আই লিগ খেলছি, আইএসএল যবে থেকে এসছে তবে থেকে একটা জিনিস চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের রুটিন, আমরা কিভাবে ফুটবল লাইফটাকে লিড করব। আমি যদি বলি যে খাওয়া দাওয়া মেন জিনিস, সেটা আমাদের মধ্যে অনেকের চেঞ্জ হয়েছে। মানে আমাদের মধ্যে বলবো না, প্রায় অনেক ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু এখন, আমি যেহেতু বাঙালি, মাছে ভাতে বড় হয়েছি আমরা, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেই মাছ ভাত ছেড়ে আজকে আমরা কিনোয়াতে চলে এসেছি, বা ব্রাউন রাইসে চলে এসেছি, বা স্যালাডে চলে এসেছি, বা আমরা যে ইন্টিমিডিয়েট ফাস্টিং যেটা আমরা অফ সিজনে করে থাকি, সেটা হয়তো সেটাতে এসেছি। এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ভালো মাঠে খেলছি, ভালো গ্রাউন্ডে খেলছি, ভালো ড্রেসিং রুম পাচ্ছি, আমাদের কাছে ভালো ভালো কোচ আসছে, যেই কোচ বড় বড় টপ লেভেলে কোচিং করিয়ে এসে এখানে কোচিং করেছে, তাদের থেকে আমরা জানতে পারছি স্পেসিফিক কিছু পজিশনে কি করতে হবে। এবং যেগুলো আমরা ইউরোপে দেখি যে একটা সাপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি, যে একটা সাইড ব্যাক ভেতরে ঢুকে চলে আসছে এবং উইং আপটা তাকে ইনভার্টেড সাইড ব্যাক বলে। তো সেই জিনিসটা যখন আমরা টিভিতে দেখছি এবং একটা কোচ এসে সেইটা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে, তখন আমরা বুঝতে পারছি যে কতটা ফুটবলিং আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার। তো সেই জিনিসগুলোর দিক থেকে আমরা অনেক ইমপ্রুভ হয়েছে। ইউথের দিক থেকে তুমি যদি বলতে পারো, ইউথ লেভেলের কাজ ক্লাবরা করছে,
কিন্তু আমার মনে হয় যে ন্যাশনাল টিমকে আরও ইউথ লেভেলের কাজ করতে হবে। বিকজ এখন হয়ে গেছে কি যে ন্যাশনাল টিম থেকে ক্লাবে প্লেয়ার রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু এই জিনিসটা পুরো ইউরোপে আছে যে ক্লাব রিক্রুটমেন্ট করে ন্যাশনাল টিমে পাঠাবে, হ্যাঁ, যেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যেমন মেসি বার্সেলোনার প্রোডাক্ট, বার্সেলোনার লামাসিয়ার প্রোডাক্ট, তো সেখান থেকে সে আর্জেন্টিনায় গেছে। আর্জেন্টিনা, রাইট। তো সেইটা যখনই স্টার্ট হবে, আস্তে আস্তে হচ্ছে, একদম না যে চেঞ্জ হচ্ছে না, আস্তে আস্তে হবে। কিন্তু আমাদের এমন একটা ইউথ টিম লাগবে, মানে আমাদের আগে একটা ইউথ টিম ছিল, আমরা যেখান থেকে এসেছি, আমি যে রাজু ভাই, প্রণয়, মানে সবাই আমরা একসাথে যখন ছিলাম ওই জায়গাটা থেকে, গুরুপ্রীত সিং সান্ধু, ওই টিমটা হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস টিম ছিল, তো ইন্ডিয়ান অ্যারোস, তো ওই টিমটারই আমরা হচ্ছে পার্ট ছিলাম। তো সেই টিমটা বন্ধ হয়ে গেছে। সেই টিমটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে ধরো যে এই যে আন্ডার-19 থেকে যারা বেরোচ্ছে, তারা বেরিয়ে ডাইরেক্ট তো আইএসএল টিমে সাইন করছে, কিন্তু আইএসএল টিমে তাদেরকে কেউ চান্স দিচ্ছে না। তাতে কি হচ্ছে, এই ছেলেগুলো কিন্তু পেছনের দিকে চলে আসছে। আর এখানেই যদি একটা ইউথ টিম থাকতো, সেই আন্ডার-19 ছেলেগুলো কিন্তু ওখানে গিয়ে সাইন করতো, এবং ওখানে তারা রেগুলারলি খেলার টাইম পেত, এবং ক্লাবরা দেখতো, দেখে কি হতো, সে যখন এই আইএসএল টিমটাতে আসছে তখন সে পুরো রেডি হয়ে আসছে, এবং সে খেলার মতো মেটেরিয়াল হয়ে যাচ্ছে এবং খেলে আসছে। তারপর আজকে আমরা লাকি, আমি নিজেকে লাকি মনে করি যে আমাদের টাইমে ইন্ডিয়ান অ্যারোস ছিল, আমাদের টাইমে আর্থার পাপাসের মতো একটা কোচ ছিল, কলিংটনের মতো একটা কোচ ছিল, যে যারা আমাদের বেসিক তৈরি করিয়ে আমাকে মোহনবাগানে সাইন করিয়েছিল, বা মোহনবাগান আমাকে ডেকেছিল। কারণ আমি ইন্ডিয়ান অ্যারোসে আর্থার পাপাসের আন্ডারে খেলেছিলাম, আমি রাইট ব্যাক, সেন্টার ব্যাক, লেফট ব্যাক, 3টে পজিশনে খেলেছিলাম, এবং উনি আমাকে পুরো ধরে ধরে বুঝিয়ে দিয়েছিল যে এইখানে খেললে এইটা করতে হবে, এইটা খেললে এইটা করতে হবে। এবং যখন আমি রেগুলার খেলতে থাকি, খেলার মাঝখানেই আমার মোহনবাগান থেকে অফারটা এসেছিল। তো এই জিনিসটা এখনকার ওই ইউথ ডেভেলপমেন্টের যারা ছেলে আন্ডার-19 বা আন্ডার-17 থেকে যারা বেরিয়ে আসছে, তারা কিন্তু পাচ্ছে না। তাতে কি হচ্ছে, এই প্লেয়ারগুলো যখনই আইএসএল এ সাইন করছে, এবার আইএসএল দেখো, আইএসএল এর খেলার স্ট্যান্ডার্ডটা এত বেশি হাই হয়ে গেছে, যেখানে একটা বাচ্চাকে খেলাবে কি খেলাবে না সেটা নিয়েও কিন্তু কোচ 10 বার ভাবে, যদি সেই বাচ্চাটা এক্সট্রাঅর্ডিনারি না হয়। তো সেখানের দিক থেকে এই ইউথ ডেভেলপমেন্টের পার্টটা আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এটা যদি আমার মনে হয় যে একটা যদি ওই ইউথ যে টিম ইন্ডিয়ান অ্যারোস যে ছিল, সেটাকে যদি আবার রিক্রিয়েট করা হয়, যদি আবার নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় যে আরও ইউথ থেকে আরও প্লেয়ার উঠতে থাকবে, যেটা আমাদের ব্যাচটা উঠেছিল। তোমরা বাঙালি হিসাবে গোটা ভারতীয় ফুটবল, ক্লাব ফুটবলটা ডমিনেট করলে, হঠাৎ কি হলো এখন বাঙালি ফুটবলের সংখ্যা কম? তুমি যদি মোহনবাগানও দেখো, শুভাশিস ছাড়া আর কিন্তু সেই অর্থে রেগুলার বাঙালি প্লেয়ার নেই, যদিও দিব্যেন্দুরা একদম ওরা জুনিয়র লেভেল থেকে উঠে আসছে, কিন্তু শুভাশিস ছাড়া ফার্স্ট 11-এ কনফার্ম কোনো প্লেয়ার কিন্তু খেলছে না। তো এইটা কোথায় সমস্যা হচ্ছে? এটা আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে সিএফএল এ আমাদের বাঙালির সংখ্যা অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, সেখানে আমার মনে হয় যে ক্লাবদের আরও বেশি করে উদ্যোগ নিতে হবে, যে আমরা একটা প্লেইং 11-এ বাঙালি প্লেয়ার খেলাবো। আজকে তুমি আইজলে যাও, আজকে তুমি মিজোরামে যাও, আজকে তুমি নর্থ ইস্টের যে কোনো গুয়াহাটি এফসি বা যে কোনো, মানে আইএসএল স্ট্যান্ডার্ড বলছি না আমি, লিগ যেরকম সিএফএল লিগ হয়, গুয়াহাটি লিগ হয়, এরকম আইজলে তো লিগ হয়, ওই লিগগুলোতে তুমি দেখবে একটা বাইরের স্টেটের প্লেয়ার নেই। তাহলে কোথা থেকে প্লেয়ার উঠবে? বাংলা থেকে উঠবে, না আইজল থেকে আসবে, নর্থ ইস্টে আইজল থেকে আসবে, মিজোরাম থেকে আসবে? আজকে আমাদের গভর্নমেন্ট, মানে আমাদের যারা পেরেন্ট বডি আইএফএ, তাকে রুলস করতে হচ্ছে যে 5টা বাঙালি ছেলে খেলাতে হবে। আমি রুলস করবই না, আমি স্ট্রেট ওয়েতে বলবো আমার এখানে 8টা বাঙালি খেলাতে হবে। আর করবোই বা কেন? বাংলার লিগ বাংলার ছেলেরা খেলবে, আমি বাইরের ছেলেদের এগেনস্টে কথা বলছি না, একদম ডোন্ট গেট মি রং, কি আমি বাইরের ছেলেদের এগেনস্টে কথা বলছি, কিন্তু যেহেতু এটা আমাদের বাংলার লিগ, আমার মনে হয় ক্লাবদের এসে এখানে বলা উচিত যে আমরা বাঙালি প্লেয়ার খেলাবো। বাইরের ছেলে নিক না, 1, 2, 3টে খেলাক, কিন্তু আমরা বাংলার ছেলে খেলাবো। আর যে তুমি গোয়ায় যাও, গোয়ার যে লিগটা হচ্ছে, গোয়ার সুপার লিগ যেটা হচ্ছে, ইভেন কেরালা সুপার লিগ যেটা হচ্ছে, 2 থেকে 3টে বাইরের ছেলে দেখতে পাবে, বাদ বাকি সব কেরলিয়ান ছেলে, সব গোয়ার ছেলে। ইভেন আমি কেরালায় ছিলাম, তো আমি দেখেছি যে কেরালা ব্লাস্টার্স বলো, কোচি এফসি বলো, এরা যে টিমগুলো ছিল, এরা কিভাবে মানে কেরলিয়ান প্লেয়ারদের প্রোটেক্ট করে, এটা আমি নিজের চোখে দেখা, তাই জন্য আমি বলছি এটা, কিভাবে ওরা কেরলিয়ান প্লেয়ারদেরকে প্রোটেক্ট করছে। একদমই তাই। আজকে হয়তো আমাদের কিছু এক্স প্লেয়ার যারা আছে, বললে এটা খারাপ দেখাবে,
তারা কি গিয়ে আমরা হয়তো আমরা এখন খেলছি, আমরা সেই জায়গায় বলার নেই, আমরা হয়তো এখানেই বলতে পারবো, বা আমাদেরকে যখন জিজ্ঞেস করবে তখন আমরা বলতে পারবো। তারা কি অ্যাডভাইস দিতে পারে না যে আমরা রুলসটাই করবো কেন, এটা তো বাংলার লিগ, যটা ইচ্ছা বাঙালি প্লেয়ার খেলবে, আমরা রুলস কেন করবো? তো আমি কারোর এগেনস্টেও বলছি না, কারোর ফরেও বলছি না, কিন্তু যদি আমাদের বাঙালি প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমাদের স্ট্রেট ওয়েতে গিয়ে বলতে হবে, ক্লাবকে বলতে হবে গিয়ে আমরা বাঙালি প্লেয়ার খেলাবো। তাতে 6টা খেলাক, 8টা খেলাক, 9টা খেলাক, 7টা খেলাক, সেটা ক্লাবের ব্যাপার, কিন্তু বাঙালি প্লেয়ারদের প্রোটেক্ট করতে গেলে ক্লাবদের আরও উদ্যোগ নিতে হবে। ফ্রম মোহনবাগান টু 3rd ডিভিশনে 4th ডিভিশনে যে টিমটা খেলছে বা ইস্ট বেঙ্গল যে টিমই খেলছে নিচের দিকে, সবাইকে, তবেই বাঙালি প্লেয়ার, এক ঝাঁক বাঙালি প্লেয়ার আবার উঠে আসবে। যত বেশি সংখ্যায় পাবে তত সম্ভাবনাটা বাড়বে, আগামী দিনে আরো বাঙালি প্লেয়ার উঠে আসবে। তুমি একজন স্টার হিসাবে কলকাতাতে খেলেছো, কেরালায় খেলেছো, দুটো ক্লাবের মধ্যে মানে এখানে যেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে প্যাশনটা রয়েছে, আমি কেরালাতে ওটা দেখেছি। মানে ওরা একদম সুসজ্জিত হয়ে ড্রাম নিয়ে দুর্ধর্ষ ভাবে আসে। কোথাও কি তোমার এই তফাৎ মনে হচ্ছে, প্যাশনের কোনো তফাৎ আছে বেসিক্যালি? আমি যেটা বরাবরই বলি, তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করলে, যেটা আমি বরাবরই বলি যে আমি খুব লাকি। ঠিক আছে, কেন বলছি, আমি দুটো এমন ক্লাবে খেলেছি, মানে আমার মোহনবাগান জার্নি প্লাস মোহনবাগান থেকে ছেড়ে যাওয়ার পরে এমন দুটো ক্লাবে খেলেছি, এই দুটো ক্লাবের মানে বহুত প্যাশনেট ফ্যান্স আছে। কেরালার কাছে ম্যাচ ডে মানে উৎসব, একদমই তাই। ঠিক আছে, হলুদ জার্সি, এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা ফ্যান বেস বাসে করে সকালবেলা স্টেডিয়ামে এসে সকালবেলা থেকে লাঞ্চ মানে থেকে যায়, মানে 7-8টার মধ্যে তারা এতে ঢুকে যায়, স্টেডিয়ামে ঢুকে যায় সকালে, এবং ওখানে লাঞ্চ রেডি করে, যেমন আমাদের এই ব্রিগেড বা ওই 21 ধর্মতলা যেটা হয়, তো ওইটা যখন হয় তখন যেরকম আমরা দেখি যে রান্না করছে এসে, ওরকম করে রীতিমতো তারা। আচ্ছা, এতটা ফ্যান, মানে এতটা প্যাশনেট তারা। তো ওইটার জন্য বলি যে আমরা লাকি, আমি লাকি যে আমি মোহনবাগানের মতো ফ্যান বেস পেয়েছি, তারপরে আবার বেরিয়ে আমি আবার কেরালার মতো ফ্যান বেস পেয়েছি, যে মানে এতটা প্যাশনেট, এবং সেটাকে ক্লাবরা যদি কাজে লাগায় তাহলে আগামী দিনে, যেমন মোহনবাগান কাজে লাগাচ্ছে আজকে মোহনবাগানের এই সাফল্য, আগামী দিনে যদি কেরালা সেইভাবে কাজে লাগাতে পারে তো তাদেরও সাফল্য আছে। এই যে স্ট্যান্ডার্ড অফ আইএসএল, মানে ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্যান্ডার্ড, যেহেতু আইএসএল আসার পর শুধু ফুটবল না, আমার মনে হয় ফুটবলের যে বিপণন সেটা অনেকটা বেটার হয়েছে। তোমার কি মনে হয় যে ওভারঅল ফুটবল স্ট্যান্ডার্ডে কোনো পরিবর্তন হয়েছে? মানে যেহেতু তুমি এমন একটা প্লেয়ার যে আই লিগটাও খেলেছো, আইএসএলটাও খেলেছো, তো সেইখানে কি স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স? স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, আমাদের ফার্স্ট হচ্ছে মেন্টালিটি, যেটা আমাদের আইএসএল কোচরা এসে যেটা যে জিনিসটা শিখিয়েছে, বা আমরা যখন আইএসএল স্টার্ট করেছিলাম তখন আমরা মার্কো মাতেরাজির সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, হেল্ডার পোস্তিকার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, ডেভিড ট্রেজেগুয়েতের সাথে আমরা তখন ওই প্লেয়ার রবার্তো কার্লোসের এগেনস্টে, রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, দাঁড়িয়ে আছে, আমি রাইট ব্যাক খেলছি, ঠিক আছে, মানে এগেনস্ট টিমে রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, ডেল পিয়েরো দিল্লিতে ছিল। তো এনাদের মাইন্ডসেটটাই কিন্তু একটা আলাদা, যে মাইন্ডসেটটা এখনকার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হয়েছে। আজকে আমরা ইরানের সাথে খেলতে গেলে আমরা হয়তো হেরে যাব, হয়তো 2 গোল বা 3 গোল খাবো, কিন্তু আগেকার দিনের মতো আমরা 10 জন মিলে ডিফেন্ড করব না, আমরা ওরা যদি 5টা অ্যাটাক করে আমরা 3টে অ্যাটাক করার ক্ষমতা রাখবো। আজকে যদি আমরা রিসেন্ট এশিয়ান কাপ দেখি, 2022-এ যে আমরা এশিয়ান কাপটা খেলতে গেছিলাম, আমরা হয়তো হেরেছি, নট ডাউট, আমি সেটা অনেস্টলি স্বীকার করি, আমরা হেরেছি, কিন্তু আমরা ডিফেন্ড করিনি। আজকে অস্ট্রেলিয়ার সাথেও আমরা 2-0 গোলে আমরা হেরেছি, কিন্তু সুনীল ভাই একটা ওপেন হেডার পেয়েছিল, যেটা হয়ে গেছে। ওরা যদি 6টা অ্যাটাক করে, আমরা কিন্তু 3টে অ্যাটাক করেছি। এটাই হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কিন্তু এখন সব প্লেয়ারদের মধ্যে চেঞ্জ হয়েছে আইএসএল আসার পরে। ইনফ্যাক্ট সেকেন্ড ম্যাচের টিমটার আমি নাম কাদের সাথে ছিল, উজবেকিস্তানের সাথে আমরা খেলেছি, হ্যাঁ, লাস্ট মিনিটটা ইন্ডিয়াই অ্যাডভান্টেজে ছিল, এবং উজবেকিস্তানের যে সেন্টার ব্যাক সে কিন্তু এখন ম্যানচেস্টার সিটিতে খেলছে। আচ্ছা, ঠিক আছে। তো উজবেকিস্তানও যদি মানে উজবেকিস্তান ফার্স্ট হাফেই আমাদের মানে এত স্পিডে ওরা গেমটা স্টার্ট করেছিল, 25 মিনিটের মধ্যে আমরা 3 গোল অলরেডি 3 গোল কনসিড করে নিয়েছিলাম, এবং তারপরে যখন আমরা খেলা শুরু করেছি তখন কি তারপরে কিন্তু আমরা 4টে চান্স পেয়েছি, তার মধ্যে 2টো ওপেন চান্স পেয়েছি, মিস করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে বললাম মাইন্ডসেট, আগে আমরা জাপানের সাথে খেলছি মানে ভাই গোল খাবো না, আগে গোল বাঁচাবো,
এখন আমরা জাপানের সাথে খেলি, কোরিয়ার সাথে খেলি, ইভেন ব্রাজিল আর্জেন্টিনার সাথেও খেলি। ওরা যদি আমাদের 6টা অ্যাটাক করে, আমরা কিন্তু 4টে অ্যাটাক করবো ওদের ওখানে, আমরা উল্টে কিন্তু আবার যাবো। এই মাইন্ডসেটটা, এইটা চেঞ্জ হয়েছে। এবারে এর মধ্যে আমাদের ওই ইমপ্লিমেন্টটা করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের স্কোরিং করতে হবে আমাদের। এবারে এর থেকে আমরা এখানে এসছি, আর এবারে আরেকটু উপরে যেতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু এইটা তো ধরো, এই যে তুমি বলছো 4টে অ্যাটাকে যাবো, এটা তো অনেক সময় কোচের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ অবশ্যই, কোচ যদি অবশ্যই। এবার আমাদের এখন যেসব কোচরা আসছে, তারা তো ওই মাইন্ডসেট নিয়ে আসছে না যে আমাদের পুরো ডিফেন্ড করতে হবে, যেটা আগেকার সময় ছিল, যেটা আমরা দেখে এসেছি। যে জাপানের সাথে খেলা, সবাই মিলে ডিফেন্ড, আজ তোরা দেখকে খেল না, ঠিক আছে। তো এই মাইন্ডসেটটা থেকে আমরা এখন বেরোতে পেরেছি, কিন্তু আমাদের আরেকটু টেকনিক্যালি আরো হেড যেতে হবে। সেটা আস্তে আস্তে আমার মনে হয় যে যদি সঠিকভাবে, যে বললাম আমি, ইউথ প্রোগ্রাম যেগুলো বা আন্ডার-17 যে ওই ব্যাচটাকে যদি ধরে রাখা যেত, বাইরে পাঠিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো এরা আমাদের থেকে আরো হেড হয়ে যেত। তো আমরা সেই অপরচুনিটিগুলো মিস করেছি। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট আমাদের এখন সামনে তাকাতে হবে। আর না, এখনো আইএসএল, মানে আমি দর্শকদের ভিউ পয়েন্ট থেকে বলছি, যে খবরটা হয়তো তোমাদের কাছে অতটা যায় না, আইএসএল টেকনিক্যালি অনেক ক্রিকেটের থেকে, আইপিএল থেকে কোথায় কোথায় পিছিয়ে। মানে ধরো তুমি আইপিএলে যদি একটা টিকিট কাটো, ধরো তুমি মালদা বা মুর্শিদাবাদ থেকেও তো একটা ছেলে আসছে, সবাই তো কলকাতার কাছে না, তুমি ফোনে টিকিটটা কাটবে, ফোনটা দেখাবে, তুমি স্টেডিয়ামে ঢুকে যেতে পারবে। আইএসএল এর ক্ষেত্রে তুমি যদি একটা টিকিট কাটো, তোমাকে একদিন আগে অব্দি কাগজ টিকিটে কনভার্ট করতে হবে, মানে তোমাকে দুবার করে আসতে হবে। এই কারণে অনেক ফ্যান্স বা অনেক ছেলে আছে যারা আসতে পারে। এবারে এইটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আইএসএল কেও চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি। এবারে ব্যাপারটা কি বলতো, একটা দিক দিয়ে দেখতে হবে যে ফুটবলটা অনেক গ্রামগঞ্জ থেকেও লোকরা দেখতে আসে, বেশি গ্রামগঞ্জ থেকে আসে, তাই তো। এবং তাদের কাছে দুবার আসাটা খুবই মানে নয়। এবং এখন যেহেতু ডিজিটাল মিডিয়া, মানে ডিজিটালি অনেকটা স্ট্রং হয়ে গেছে পুরো ওভারঅল ইন্ডিয়াতে, আমাদের আশা করছি এই জিনিসটা আগামী দিনে আসবে। কারণ প্রতিটা ইউরোপ কান্ট্রিতে কিন্তু, মানে ইউরোপের যে কটা টিম আছে, তারা কিন্তু ওই ফোন বেস টিকিট, মানে ডিজিটাল টিকিট, মানে স্ক্যান হবে, তোমার গেট খুলে যাবে, মানে ওদেরকে কেউ দাঁড়াতে হয় না, স্ক্যান হবে, গেট খুলে যাবে, তুমি ঢুকে যাবে। তো ওরকম ব্যাপার আশা করছি আগামী দিনে হয়তো এটা আইএসএল আনবে। আর তোমার সব থেকে কঠিন ফেস লাইফের আর প্লেয়ার হিসাবে, আর তুমি ওই সময় নিজেকে কিভাবে মোটিভেট রাখতে? কারণ আমার মনে হয় যে এটা শুধু একজন খেলোয়াড় না, জীবনটাও একটা খেলা, সেখানে তোমার এই মোটিভেশনটা বহু নতুন ছেলেমেয়েদের কাজে লাগবে। কঠিন, দেখো অ্যাজ এ প্লেয়ার আমি যেটা মনে করি যে আপস অ্যান্ড ডাউনস থাকবে ওভারঅল লাইফেই, মানে ইন জেনারেলি, শুধু স্পোর্টস বলছি না, আমি সবার কথাই বলছি যে আপস অ্যান্ড ডাউনস থাকেই। এবং ফেলিওরটা, আমাকে একজন বলেছিল যে ফেলিওরটাকেও কোনোদিন ফেলিওর হিসেবে নেবে না, ফেলিওরটা হচ্ছে একটা লার্নিং প্রসেস বা শিক্ষা, এটাকে বলি আমরা। তো স্ট্রাগল লাইফে থাকবে। এবং দেখো আমি যে জায়গা থেকে স্টার্ট করেছি সেটা একদম জিরো থেকে স্টার্ট করেছি, টু বি অনেস্ট, আমি একদম জিরো থেকে স্টার্ট করেছি। তো সেখানে ফেলিওর নিয়ে আমি ভাবি না। হ্যাঁ, আমার একটা খুব বাজে সময় কিছুদিন আগেই গেছিলো, যে জায়গাটায় আমি মেন্টালি খুব স্ট্রাগল করছিলাম। মানে মেন্টালি স্ট্রাগল করছিলাম বলতে তো কোনো অসুবিধা নেই যে মেন্টালি স্ট্রাগল করছিলাম, বিকজ মানে বাড়িতে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আমি যখন প্রি সিজনে ছিলাম, এবং আমার তখন কলকাতায় ফেরার একটা কথা চলছিল, এবং বাড়ির একটা বাবা হার্ট অ্যাটাক হয়েছে। আমি প্র্যাকটিস চলছিল আমাদের থাইল্যান্ডে, সেখান থেকে আমার ওয়াইফ ফোন করে আমাকে বলে যে এরকম হয়েছে, আমি চলে আসি। এবং আমার ভাইরা যারা ছিল সবাই সাপোর্টেড ছিল, বাট তাও একটা যেটা হয় বাবার নিজের ভেতর থেকে। তো আমি আসি এবং অনেক দিন কলকাতায় থাকি, এবং আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। আমার ভাই সামনে আছে, ও জানে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, এবং আমি আমার নিজের মাইন্ডের মধ্যে ছিলাম না। ও আমাকে যেভাবে কন্ট্রোল করেছে, অন্য কেউ হলে আমাকে ছেড়ে চলে, মানে আমাকে বলতে যে যা খুশি করো তুমি, কারণ ও আমার মুখের উপর কথা বলে না কোনোদিনও। তো আমি যেটা বলি সেটাই মেনে নেয়। পরেও আমার ওয়াইফকে ঘুরিয়ে ফোন করে বলে। তো সেই সময়টা যদি অন্য কেউ থাকতো, আমাকে বলতে যা খুশি করো তুমি, চলে যেত। মানে আমি যা খুশি করছিলাম ওই টাইমটা। মানে ধরো এমন সময় গেছে, আমি খুব PS5 খেলতে, ফিফা খেলতে খুব ভালোবাসি। আচ্ছা, তাই? হ্যাঁ, আমিও ভালো খেলবো পরে। আচ্ছা, আমি ফিফা খেলতে খুব ভালোবাসি। রাত্রি 2-3 বেজে যাচ্ছে, আমার কোনো টাইমের হুঁশজ্ঞান নেই, আমি ফিফা খেলে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি সকাল
5টা 5:30 ঘুম থেকে উঠছি, 10টা 10:30 জিমে যাচ্ছি, আবার এসে প্র্যাকটিস, মানে জিম প্র্যাকটিসটা আমার ঠিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই যে তারপরে এসে রুটিন যেটা ধরো আমি 1 ঘন্টা গেম খেললাম, তারপরে খেলা দেখলাম, আমার নিজের খেলা দেখলাম, আমি যেগুলো করে থাকি নর্মাল বিষয়, ওই যে পিরিয়ডটা, মানে আমি যদি আমার ওয়াইফ না যেত কেরালাতে, তাহলে আমি হয়তো মেন্টালি একটু বাজে জায়গায় চলে যেতাম। এটা কেউ জানে না, ও জানে, শুধু আমার ওয়াইফ জানে, আমার ক্লোজ কিছু যারা আছে তারা জানে। তো তারপরে আমার ওয়াইফ গেল, এবং আমার ওয়াইফও দেখে অবাক, মানে আমি এইসব কাণ্ড করছি দেখে তো অবাক। কারণ ন্যাচারালি কী হয়, ও অনেকটা রাত অবধি জেগে থাকে, মুভি দেখে আমি মোটামুটি 10টা 10:30 মানে আমার রাত শেষ, মানে আমি আবার সকাল 7টা 6টা 6:30 7টা উঠব। এবং ও যখন দেখছে এটা, তখন ওর ভেতরে কি, মানে ও ভাবছে যে আমি কতটা স্ট্রাগল করছি নিজের সাথে, ঠিক আছে। তো ওই সময়টা আমার পাশে আমার ওয়াইফ ছিল, ও ছিল, আমার ভাই ছিল, এবং তারপরে আমার জানুয়ারিতে ট্রান্সফার হয় কেরালা থেকে, আমি চেন্নাই যাই, এবং আস্তে আস্তে আমি আমার জায়গায় আসি ফিরে আবার, এবং এখন আমি আমার ন্যাচারাল যেরকম লাইফ লিড করি সেরকমভাবে লিড করছি। এবং ওই সময়টা আমাকে যে একটা জিনিস খুবই শিখিয়েছিল, যে সব কিছু নিয়ে ওভার থিঙ্কিং করতে নেই, এবং লাইফে, এবং আমার একজন জেঠু আছে যিনি আমার বলতে পারো যে আমাকে আমার এইসব টাইমগুলোতে আমি খুব সাপোর্ট করে, আমার বলেছিল যে এইগুলো লাইফের লেসন, এগুলো তোমার হওয়ারই ছিল, হয়েছে, তাতে এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, এবং তুমি যেরকম নর্মালি লাইফ লিড করছো করো, আর স্ট্রাগল নিয়ে বেশি ভাববে না, সাকসেস যেরকম তুমি এনজয় করছো স্ট্রাগলটাকেও এনজয় করো। এবং আমার ওয়াইফ এই কথাটা বলে যে এরকম কোনো একটা ম্যাচ খেলে এসেছি, বাজে গেছে, তো আমি তো মানে এসে গল্পটা তো ওর সাথেই বেশি করি খেলা নিয়ে, তো বলে যে ঠিক আছে, হারটাকেও হাসি মুখে মানতে হবে, জেতাটাকেও হাসি মুখে মানতে হবে, এবং হার থেকে কী কী তুই শিক্ষা নিলি, পরের দিন গিয়ে সেটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করছিস সেটা তোর কাছে বেশি। তো আমারও সেটাই মনে হয়। তো সেটাই আমি এখন মানে ওই জায়গাটা থেকে বেরিয়ে আমি এখন অনেককে বলি যারা বলে যে সময়টা খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে না, তোর এটা হওয়ার ছিল, হচ্ছে, সময় এইটাকে এনজয় কর। সময় হয়তো সবার লাইফেই যাবে, সময় খারাপ বলে কিছু হয় না, এটা একটা লেসন, এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো সেটা নিয়ে ভাবো। মাঝে আমি মৃণালদাকেও একবার ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মৃণালদাকেও আমি, মানে মৃণালদার সাথে আমার মোহনবাগানে মৃণালদার সাথে পরিচয় ছিল আমার, মৃণালদা আমাদেরকে মোটিভেশন স্পিচ দিয়েছিল, তারপর থেকে আমার ফোনে কথা হতো, তো আমি ভেবেছিলাম যে মৃণালদার সাহায্য নেবো, আমি ইভেন কথাও বলেছিলাম, ফোনও করেছিলাম। তো তারপরে 2-3বার কথা বলার পরে তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে দেখি না আমি নিজে কতটা করতে পারি। একদম, মৃণালদা তো আছেই, আমাকে হেল্প করবে, আমাকে বলেছিল যে তোর যা লাগবে আমি তাই করবো, কোনো অসুবিধা নেই, তুই সত্যি আমার সাথে ক্লাসে বস, আমাকে বলেছিল, আমাকে খাতা পেন নিয়ে আমাকে করিয়েও ছিল, 2-3টে ক্লাস করিয়েছিল। তারপরে একদিন আমি ভাবলাম যে ঠিক আছে, মৃণালদা তো আছে বলছে, আমি দেখি যে আমি কতটা কি করতে পারছি। এবং আমি সেটা ওয়াইফের সাথেও আমি ডিসকাশন করেছিলাম যে আমি ভাবছি যে আমি নিজেই দেখি না কতটা কি করতে পারি, বেরোতে পারি কি না, যদি না হয় তারপরে তো আমি কথা বলবো, ডিসকাস করবো কলকাতায় যাবো। খেলোয়াড়ের কাছে সাইকোলজিটা মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ নইলে মানে এমন আজকে বিরাট কোহলি আমরা এক্সাম্পল, হার্দিক পান্ডিয়া হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি কি সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ইন্টেন্টটা রাইট ছিল যে আমি এভরিডে ওয়ার্ক করে যাব। আমার এত কিছু হয়েছে, তার মধ্যেও কিন্তু আমি একদিনও আমার যে জিমের ট্রেনিং বলো, প্র্যাকটিসে গিয়ে 100% দেওয়া বলো, কোনোদিনও কিন্তু মিস করিনি। একদমই তাই, কোনোদিনও মিস করিনি। মানে কেউ বলতে পারবে না, ইভেন কেরালাতেও কেউ বলতে পারবে না যে আমি একদিনও ইনজুরি দেখিয়ে বা আমার জ্বর দেখিয়ে আমি বসেছি। আমার যখন আমি প্রথম সাইন করি, তারপরে আমার হাঁটুতে একটু পেন হচ্ছিল, সেই সময় আমি একদিনও প্র্যাকটিস কামাই করিনি। এভরিডে আমি নিজেকে 100% দেওয়ার, পেন নিয়েও আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে খেলোয়াড় জীবন বলো বা যে কোনো জীবন বলো, সাকসেসের সময় ডিসিপ্লিনটা কতটা জরুরি? ডিসিপ্লিন অবশ্যই, ডিসিপ্লিন না হলে তো তুমি মানে সাস্টেন করতে পারবে না। লাইক আজকে
যদি আমি চাই যে আমি 15-20 বছর খেলবো বা 10-15, কারণ আমাদের প্লেয়ারদের লাইফতে একটা ইঞ্জুরি আমরা সঙ্গে সঙ্গে গোয়িং ডাউন। তো সেই জায়গা থেকে যদি আমরা আমাদের ডিসিপ্লিন, আমাদের ডেলি লাইফ, খাওয়া দাওয়া, মেডিটেশন, আমাদের যে গোল, সেই গোলের দিকে যদি আমরা না পারি, তাহলে আজকে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আজকে আমরা ফুটবল খেলছি বা আজকে আমরা স্পোর্টসে আছি, আজকের আমাদের ওয়ার্ক কতটা? 2 ঘন্টা, 3 ঘন্টা? যদি আমি দুবেলা ট্রেনিং করি 4 ঘন্টা, যদি আমার খেলা নিয়ে আমি ভাবি 1 ঘন্টা, 5 ঘন্টা। নর্মাল একটা মানুষ, যে মানুষটা ভ্যান চালায় বা যে মানুষটা আমার মানে যে মানুষটা ধরো অন্য কিছু কাজ করে, তাদের কতক্ষণ খাটতে হয়? এমনি তো 8 ঘন্টা আমাদের এতেই আছে যে 8 ঘন্টা খাটতে, মানে 8 ঘন্টার একটা স্প্যান আছে আমাদের। তো তারা কতটা খাটছে? এবং এইটা এসছে কারণ আমি আমার বাবাকে দেখেছি তো সামনে দিয়ে, তাই জন্য। ডেফিনেটলি। তো আমার শেষ যেটা প্রশ্ন থাকবে, তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি, অনেকটা আবেগের মধ্যে দিয়ে তুমি এসছো, সেটা হচ্ছে যে তোমার দেখা, মানে তোমার ইন্সপিরেশন এরম কোন ফুটবলার যাকে দেখে তুমি ভাবতে যে এরম খেলতে চাই বলতে আমি বরাবরই দীপক মন্ডল দাকে দেখতাম, দীপক মন্ডল ছিল বিখ্যাত ডিফেন্স জুটি, মহেশ গাওলি, দীপক মন্ডল। তো দীপক মন্ডল আমার বরাবরই সবসময় ফেভারিট প্লেয়ার ছিল। দীপক দার মতো, কারণ মতো তো আমি খেলতে পারবো না, মানে চেষ্টা করতাম যে দীপক দা যে স্টাইলে খেলে সেই স্টাইলে, সেই বল রিডিং, সেই গেম রিডিং, এখনও দীপক দার সাথে কিছু এক্সিবিশন ম্যাচ খেলা হলে দীপক দা সেই ইন্টেন্টে, মানে এখনও মানে সেম লেভেল অফ ফুটবল খেলার চেষ্টা করে। হয়তো ফিজিক্যালি অতটা পারে না, বাট চেষ্টা করে। তো যখনই দেখা হয়, ফুটবল নিয়ে আলোচনা হয়, তো দীপক দা আমার মানে দেখতাম দীপক দাকে। আর এমন কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের সাথে তুমি খেলেছো, তোমার মনে হয়েছিল যে যাদেরকে টিভিতে দেখতাম সামনে খেলছি? তুমি অলরেডি মাতারাজির কথা বললে, মাতারাজি ছিল, তারপরে তোমার ব্রুনো সিরিলো বলে একজন ইটালির প্লেয়ার এসেছিল আমাদের তখন, ও আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং সিনিয়র টিমে ছিল। ও এসেছিল এবং ও এসে কিছু কিছু স্পেসিফিক জিনিস আর কি বলেছিল আমাদের ডিফেন্ডারদের নিয়ে, কারণ ও টপ লেভেলে খেলেছে, ইটালির মতো টিমে খেলেছে, ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডে ছিল। তো সেখানে মানে ওর যে মানে মাতেরাজির সাথে ওর রীতিমতো ড্রেসিং রুমে ফাইট হতো, এরকম গল্প আমাদের করেছিল। তাই? হ্যাঁ। তো সেই লেভেলের মেন্টালিটির প্লেয়ার, ইটালি মানেই তো একটা টাফ অ্যান্ড রাফ এরকম ব্যাপার। তো ও কিছু কিছু জিনিস আমাদের ইনসিডেন্ট বলেছিল, ওর খেলার আগে যে প্রিপারেশান, মানে ওর খেলার আগে মানে একটা আলাদা জোনে চলে যেত, যখন ওয়ার্ম আপে যেত আলাদা জোনে চলে যেত, মানে তারপরে যখনই খেলা শেষ হয়ে যাচ্ছে তোমার সাথে আবার নর্মাল হয়ে যাচ্ছে, এসে ভালোভাবে কথা বলছে। কিন্তু মাঠে তোমাকেও যেরকম সাপোর্টও করবে, তোমাকেও সেরকম বলবেও, গাইড করবে, কমিউনিকেট করবে যে এদিকে যাও, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, মানে এইরকম ইনভলভমেন্টটা প্রচুর, মানে যখন ওই ড্রেসিং রুমে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে একটা শেখার, যে একটা প্লেয়ারকে আমি দেখেছি, সে এসে খেলছে আমার পাশে বসে আমার সাথে ড্রেস করে আমাকে বলছে যে এই করতে হবে, আজকে ডেভিড তেজেগুয়ের জুভেন্টাসের কি গোল, বা আর্জেন্টিনার ন্যাশনাল টিমে সেই গোল দেখে মানে এসে আমরা দেখছি যে মানে আমার সাথে ড্রেসিং রুমে শেয়ার করছে এবং এভরিডে বলে গোল করছে, মানে বলছে তুমি ক্রস করো, বল দেখতে হবে না, তুমি ক্রস করে, মানে ক্রস করছি টাক গোল ক্রস করছি। আমাদের একটা ললিত থাপা বলে একজন গোলকিপার ছিল, একটা ইনসিডেন্ট বলি, একটা ম্যাচের আগে এরকম ক্রসিং ফিনিশিং ট্রেনিং হচ্ছে, তো ললিত থাপা বলে আমাদের একজন মণিপুরের গোলকিপার ছিল, এখন কোচ হয়ে গেছে। তো ও খুব ইয়ার্কি মারতো লালিতের সাথে। তো আমরা এরকম ক্রস করছি, লালিত রাইট সাইড, লালিত লেফট সাইড, আর বিশ্বাস করো না বলগুলো অ্যাকুরেট সেই জায়গাতেই যাচ্ছে। এবং আমাদেরও তো এরকম না যে আমাদের সব ক্রস ভালো হচ্ছে, আমরা কোনোটা ড্রপ খাইয়ে যাচ্ছে, কোনোটা বল পেছনে চলে যাচ্ছে, এবার যেটা মিস হচ্ছে সেটা তো আরো আমরা ক্রস করছি বল পেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, গোল পোস্ট পেয়ে সেটা আলাদা। কিন্তু যেটা ধরো ড্রপ খেয়ে যাচ্ছে, যেটা অ্যাকুরেট যাচ্ছে সেটা তো বলে দিচ্ছে যে মানে চোখ বন্ধ করে বল আসার আগেই বলে দিচ্ছে লালিত রাইট, এবং গোলকিপারটাও রাইটে চাপাচ্ছে কিন্তু পাচ্ছে না। মানে কতটা কোয়ালিটি হলে এটা হতে পারে। এবং সেগুলো যখন টিভিতে দেখেছি জুভেন্টাসের হয়ে গোল করেছে, তারপরে এসে এখানে দেখছি মানে সেগুলো আর কি বলবো, মানে সামনে দিয়ে দেখছি। তোমার অপোনেন্টে খেলেছে, তুমি সামলেছো। মেন্ডোজা বলে একটা প্লেয়ার এসেছিল, চেন্নাইয়ে খেলতো, ওই মেন্ডোজা একটা প্লেয়ার, ওরে বাপ রে বাপ, আমি রাইট ব্যাক, ও লেফট উইং খেলছে, আমি রাইট ব্যাক। মানে ও যখন আমি ওর খেলা দেখছি আগের দিন রাত্রিবেলা, মানে আমি ওকে ভাবছি যে আমি কিভাবে ওকে আটকাবো,
মানে ও ডান দিকে যাচ্ছে বাদিকে যাচ্ছে আর এতটা স্পিডে, মানে যেই স্পিডে হয়তো মানে অ্যাজ এ ডিফেন্ডার সবসময় একটা স্লো ভাব থাকে ডিফেন্ডারদের মধ্যে, ঠিক আছে, ভাবছি যে রাইট লেফট বাদিক ডানদিক বাদিক ডানদিক বাদিক করে মানে কি করছে, মানে তো তারপরে আলটিমেটলি খেলেছি, ও গোলও করেছে আমার পাশ দিয়ে, কিছু করার নেই, মানে আমার পাশ দিয়ে গোল করেছে, এটা বলবো না যে আমি আটকে দিয়েছি, বিশাল কিছু করেছি, মানে ওটাই বলছি। মেন্ডোজা ছিল, মানে ও 2 বছর খেলেছে চেন্নাইতে, 2 বছর চেন্নাইতে খেলেছে, এবং তার এখনো মনে হয় ব্রাজিলের কোনো একটা টিমে খেলছে, ব্রাজিল টপ লিগে খেলছে। তো ওই একটা প্লেয়ার ছিল যার এগেনস্টে মানে খেলা খুবই টাফ ছিল। আর একটা ছিল ইয়ান হিউম এটিকেতে খেলেছিল, কেরালাতেও খেলেছিল ইয়ান হিউম। যখন ইয়ান হিউমের সাথে আমি এগেনস্টেও খেলেছি, আবার ওর সাথেও খেলেছি। যখন আমি ওর সাথে খেলেছি তখন আমি বুঝতে পেরেছি যে ও কি মানে কোন রানগুলো করতে চায়, কারণ তখন তো অলরেডি আন্ডারস্ট্যান্ডিং করছি আমরা যে ও খেলবে, মানে ও খেলবে, আমাকে খেলতে হবে, তখন আমরা বুঝতে পেরেছি। যখন এগেনস্টে খেলেছি মানে ও একটা রান করতো, যে রানগুলো বড় বড় ডিফেন্ডারদের আটকানো মুশকিল, আর এত থ্রাস ছিল। এখন যেমন ওই ব্যাঙ্গালোরের একটা স্ট্রাইকার আছে পেরেরা ডিয়াজ বলে, যার এগেনস্টে খেলতে খুব ভয় পাই আমি, মানে এত থ্রাস দেয়, মানে কোথা থেকে এসে তোমার পা দিয়ে বল কেড়ে নেয়, মানে তুমি দেখছো যে ও তোমার 5-10 গজের মধ্যেও নেই, কিন্তু তুমি যখন বলটা ক্যারি করছো ও দেখছো তোমার কাছে চলে এসছে, মানে এইরকম প্লেয়ার ছিল ইয়ান হিউম। তোমার জীবনের বেস্ট কোচ, যদিও খুব টাফ হবে বলা। বেস্ট কোচ, দেখো বেস্ট কোচ অনেক কোচের আন্ডারেই খেলেছি, অনেক কোচ অনেক রকমভাবে শিখিয়েছে, তবে একটা কোচের অবদান আমি কখনো ভুলবো না, মানে যেটা সবসময় আমি বলি যে আর্থার পাপাস। উনি যেভাবে আমাদের রেডি করে দিয়ে গেছে, মানে আমাদের ব্যাচটাকে এখন যারা খেলছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যেভাবে তৈরি করে দিয়ে গেছে, ওইটা মনে হয় মানে আন্ডার-19 ন্যাশনাল টিম আমরা কলিংটারের আন্ডারে খেললাম, খেলে এসে প্রফেশনাল লেভেলে এসে তোমার বিহেভিয়ার কি করতে হবে, বা রাইট ব্যাক খেললে তোমাকে কি করতে হবে, সেন্টার ব্যাক খেললে কি করতে হবে, লেফট ব্যাক খেললে কি করতে হবে, উনি মডার্ন ফুটবলটা বুঝিয়ে দিয়ে গেল। আমরা এখন মডার্ন ফুটবলটা দেখছি, কিন্তু উনি তখন এসে মডার্ন ফুটবল গোলকিপারদের পায়ে খেলা এইসব শিখিয়ে দিয়ে গেছিল তখনকার সময়, মানে তখন আমি বলছি 2012-13 অনেক আগে। তখন আর্থার পাপাস আমাদেরকে ধরে সবাই ইউরোপে স্টাইলটা আসছে, এবং উনি তখন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে, মানে এই টটেনহ্যামের যে এখন কোচ আছে উনি তার আন্ডারে ছিল। আচ্ছা, যে ইউরোপা কাপটা জিতলো এখন টটেনহ্যামের কোচ হিসেবে, উনি তার আন্ডারে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সম্ভবত। সেখান থেকে সে এসে ন্যাশনাল টিমের কোচ হলো আন্ডার-23, এবং আন্ডার-23 থেকে আমাদের পৈলানে এলো, এবং উনি আমাদের ওই ব্যাচটাকে খুব ভালোভাবে তৈরি করে দিয়ে গেছিল, একদম খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে। আর তুমি যদি বাঙালি কোচ বলো তাহলে আমি মানে এক নামে বলতে পারি সঞ্জয় স্যারের মতো বাঙালি কোচ, সিনিয়র প্লেয়ার ম্যানেজ করার মতো কেউ নেই। আর তার আন্ডারে তোমরা আই লিগ জিতেছি, তারপরে তো 3 বছর ফেডারেশন কাপ জিতেছি, তারপরে তো 3-4 বছর আমি কাটিয়েছি, তারপর পরে তো 3-4 বছর এখনো দেখা হলে সঞ্জয় স্যারের সাথে এখনো কথা হয়। হ্যাঁ, এবং রিসেন্টলি ওনার এত শক্তি ক্ষমতা, ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে উনি এসে আবার কোচিং করিয়েছে মোহনবাগানে, সম্প্রতি বোধহয় এ লাইসেন্স বা যেটা টপ টায়ার লাইসেন্স যেটা আছে ওটা প্রো লাইসেন্সটা করেছেন, এবং ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল, তারপরে এসে আবার আই লিগে কোচিং করিয়েছেন। খেলোয়াড় মানসিকতা, মানে ওনার রাফ অ্যান্ড টাফ মানসিকতা এটা প্রথম থেকে মানে আমরা দেখেছি, যবে থেকে ওনার সাথে কাজ করেছি তবে থেকে এটা দেখেছি। তো উনি বাঙালি কোচ হিসেবে আমার মনে হয় যে ওনাকে একটু আরো টপ লেভেলে একটু দেখতে পেলে ভালো লাগবে, একদমই ভালো লাগবে। আচ্ছা, এইটা তো গেল তোমার খেলোয়াড় জীবনের কথা। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে ভবিষ্যতে, যদিও এখনো তুমি একজন অ্যাক্টিভ প্লেয়ার, বাট স্টিল তুমি ইন্ডিয়ান ফুটবলকে প্লেয়ার ছাড়া আর কি ভাবে কন্ট্রিবিউট করতে চাও? প্লেয়ার ছাড়া কন্ট্রিবিউশন বলতে আমার অলরেডি একটা একাডেমি আমরা খুলেছি। আচ্ছা, আমি এবং আরো 2-3 জন প্লেয়ার আছে। এটা 2 বছর হলো চলছে, জনাই বাক্সাতে। একাডেমির নাম ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি, এবং জনাইয়ের যেহেতু বাক্সা ক্লাব আমাদেরকে, জনাই ফুটবল ক্লাব যেহেতু আমাদেরকে হেল্প করছে, এবং তারাও আমাদের সাথে যৌথভাবে এটাতে আছে। এবং একদিন তোমাকে আমি ইনভাইট করলাম, তুমি যদি একদিন আসো, সেখানে জুনিয়র গ্রুপও আছে, আন্ডার-17ও আছে, এবং সিনিয়র তো আছে। রিসেন্টলি বাংলা দলের এটা
আমি বলছি রিসেন্টলি বাংলার দলের যে চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফিতে, সেই দলের ক্যাপ্টেন হচ্ছে আমার একাডেমির চাকু মান্ডি। আচ্ছা, চাকু মান্ডি এবং বিজয় মুর্মু ইস্টবেঙ্গলে খেলছে, তুহিন দাস ইস্টবেঙ্গলে ছিল, রাহুল পাসওয়ান এখন ডায়মন্ড হারবার এফসিতে আছে, সেও ইস্টবেঙ্গলে ছিল, এখন ডায়মন্ড হারবার এফসিতে আছে, আই লিগ খেলবে। হ্যাঁ, আই লিগ খেলবে। এরকম বিভিন্ন ক্লাব, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, সেখানে আমার একাডেমির প্লেয়াররা আছে। তো এবার এইটা একটা স্টেপ। আমার ইচ্ছা যে এই একাডেমিটা থেকে আরও কত প্লেয়ার আমি বার করে সিনিয়র ন্যাশনাল টিমে নিয়ে যেতে পারছি এবং ইউথ টিমগুলোতে নিয়ে যেতে পারছি। এটা হচ্ছে নেক্সট স্টেপ। এটা ফার্স্ট স্টেপ জাস্ট সবে শুরু হয়েছে, এবং এরপরে যেহেতু আমি খেলছি, আমি অত বেশি টাইম দিতে পারি না, সেহেতু আমার সাথে যারা আছে, শুভম সেন আছে, গোলকিপার ছিল, উইজমালাও খেলেছে, সে পুরোটা এখন দেখভাল করছে, কারণ সে এখন তোমার ফিটনেস ট্রেনিংও করায়, প্লাস হচ্ছে আমার একাডেমিতেও করায়। তো সে আছে, সৌরভ দাস আছে, জামশেদপুরে খেলছে, সে আছে। তো আমরা যখন সিজন শেষ হয় তখন আমরা গিয়ে হয়তো আমরা ওদের সাথে প্র্যাকটিস করলাম, আমরা ট্রেনিং করলাম, দেখলাম, কিছুটা আইডিয়া দিলাম যে এইটা করলে এইটা হতে পারে। বাট আদারওয়াইজ আমার এটাই ইচ্ছা যে এই একাডেমিটা থেকে আগামী দিনে আরও ছেলে ইন্ডিয়া খেলুক, এবং আমার একাডেমিতে বেশিরভাগ হচ্ছে 80-90% ছেলে হচ্ছে বাঙালি, তার বেশি বাঙালি ছেলে, লোকাল ছেলে, বাঙালি ছেলে। এবং আরেকটা আমি কথা বলবো যে স্বামী বিবেকানন্দ ফুটবল একাডেমি আছে মিদনাপুরে, ঠিক আছে, একজন ডাক্তারবাবু চালায়, এবং সেখান থেকে কিছু ট্যালেন্টেড ছেলে ডাক্তারবাবু আমাদেরকে পাঠায়, যারা আমাদের এখানে এসে থেকে প্র্যাকটিস করে। এবং আমরা এরকম 10-15টা ক্রিম ছেলেকে, যারা নেক্সট 2-3 বছরের মধ্যে হয়তো ভালো জায়গায় যেতে পারে, তাদেরকে একটা বাড়ি ভাড়া নিয়ে রেখে প্র্যাকটিস করায়। কিছু ভালো মানুষ আছে যারা আমাদেরকে এই কাজটাতে হেল্প করছে, এবং আমরা যে টাকাটা মানে উপার্জন করছি খেলে, সেই টাকার 20-25% আমরা ওই একাডেমিতে ইনভেস্ট করছি। অসাধারণ। মানে তো আশা করছি যে আগামী দিনে কিছু ভালো জায়গায় আরও নিয়ে যেতে পারবো, যদি কেউ এসে আমাদের আরও হেল্প করতে পারে। মানে দেখো, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়াটাও দরকার, অবশ্যই, কারণ সবসময় আমরা আজকে হয়তো নেক্সট 10 বছর খেলবো, তারপরে একাডেমিটার কি হবে। তো সেইটার চিন্তা ভাবনা আমরা এখন থেকে স্টার্ট করেছি। তো আশা করছি আগামী দিনে একাডেমিটা আর একটু ভালো জায়গায়, স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ এখন যারা হেল্প করছে, আশা করছি তারা কন্টিনিউয়াসলি করবে। মানে এই কদিনে এই প্লেয়ারগুলো বেরিয়েছে আমাদের একাডেমি থেকে। আগামী দিনে আমরা সেই প্ল্যান করছি যে আমার যেটা ইচ্ছা যে আমার একাডেমি ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি কলকাতা ফুটবল লিগ খেলবে, প্রিমিয়ার ডিভিশনে খেলবে, এবং সেখান থেকে প্লেয়ার প্রতিটা জায়গায় যাবে। সেইভাবে আমি প্ল্যান করছি, এবং সেইভাবে আমাকে স্টেবল হতে হবে। অসাধারণ। মানে আজকে এমন একটা অভিজ্ঞতা যেখানে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে একজন ন্যাশনাল ফুটবল প্লেয়ারের সাথে কথা বলবো, এবং বাঙালির তো সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তো মানে হয় না যে শেষ হইল না শেষ, অনেক প্রশ্ন বাকি রইল। তোমার আইএসএল জার্নি, মোহনবাগান জার্নি, ন্যাশনাল টিমের জার্নি, যতটা পারলাম কভার করলাম। তোমার প্রচুর ব্যস্ততা চলে, তবে আমি আশা করব যে দর্শকদের যদি কিছু প্রশ্ন থাকে, আর তার জন্য যদি তোমাকে আমরা ভবিষ্যতে আরো একবার বলি, তুমি আমাদেরকে নিরাশ করবে না, আরেকবার আসবে। নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। আমি এই তো তোমার পডকাস্ট আমি ফলো, যখনই আসে তখনই আমি দেখি, ডাউনলোড করে যখন যাচ্ছি ম্যাচ খেলতে তখনও দেখছি, বা দেখি মানে অফ টাইমে যখনই সুযোগ পাই। আমার এখন একটা নেশা হয়ে গেছে। আগে যেমন গান শোনাটা একটা নেশা থাকতো লোকে, এখন পডকাস্টটা নেশা হয়ে। তো আমি পডকাস্ট যখনই আসে দেখি। তো বললাম রিসেন্টলি মিনালদা বা সৌরভদার যে পডকাস্টগুলো ছিল সেগুলো সবটাই আমি পুরোটাই দেখেছি, এবং আমি খুব ভালো লাগলো এখানে এসে তোমার সাথে কথা বলে, এতগুলো জিনিস আমি শেয়ার করলাম, মানে মন খুলে কথা বলতে পারলাম। তো সেইটা খুব ভালো লাগলো। আগামী দিনে অবশ্যই যদি কারোর কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমি হ্যাপি টু কাম। নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ। আজকে না চাইতেও শেষ করতে হচ্ছে, বুঝতে পারছেন। তবে শেষবারের জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।